আলাইকুম। রাতের 17তম পর্বে সবাইকে উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। বাংলাদেশের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে আজ আমরা এক চৌরাস্তায় দাঁড়িয়ে। কেউ এই সময়কে দেখছেন ভবিষ্যতের পরিবর্তনের সিগন্যাল হিসেবে, কেউ মনে করছেন এটি নেতৃত্ব শূন্যতার বড় সংকট, আবার অনেকেই চোখে কেবল অস্থিরতা ও ভয় দেখছেন। এর পাশাপাশি একটি মৌলিক প্রশ্ন আমাদের প্রতিদিন আরো ভাবিয়ে তুলছে: আমরা কি সত্যি মতের স্বাধীনতার দেশে বসবাস করছি, নাকি প্রকাশ্যে না হলেও ভিতরে ভিতরে একটা অদৃশ্য ভয় আমাদের যুক্তির লাগাম টেনে ধরছে? আজকের আড্ডায় সাজানো হয়েছে মতের ভিন্নতা থাকবে যুক্তি, দায়িত্বশীল তত্ত্ব ও সহনশীলতার মাধ্যমে আমরা আমাদের সমস্যা সমাধান করব। মনে রাখবেন, দর্শকদের মতামত ও অভিজ্ঞতাই এই মঞ্চের আসল শক্তি। চলুন সব ধরনের বিভেদ ভুলে উন্মুক্ত মনে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নিয়ে কথা বলি। আলোচনা শুরু করা যাক। অতিথি যারা যুক্ত আছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের সাথে আজকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি শাহিন সাহেব, আপনাকে দিয়েই শুরু করি যথারীতি। বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে আপনি কি পরিবর্তনের আগাম ঝড় হিসেবে দেখছেন, নাকি এটি দুর্বল ও অদূরদর্শী নেতৃত্বের ফল, যেটা স্ক্রিনে বর্তমানে আমাদের স্ক্রিনেও কিন্তু এটা দেখাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মামুন ভাই আপনাকে। সমসাময়িক একটা বিষয় নিয়ে আজকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আর আজকের আলোচনার শুরুতেই আমাদের সাথে আছেন দুইজন বিজ্ঞ আলোচক। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আলোচনা করব। আর আমাদের এই লাইভটা যারা দেখছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান রইল, লাইভটা শেয়ার করে দিবেন এবং কারো যদি এখানে লাইভে কথা বলতে ইচ্ছে হয় আমাদের লিঙ্কটা দেওয়া আছে, আমাদেরকে জানাবেন, আমরা যুক্ত করে নিব। আপনি একটু আগে যে কথাটা বলছিলেন এই কথাটা অত্যন্ত মূল্যবান একটা কথা। এই বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির পরিবর্তন তো সবসময় আমরা চাই। আমরা সাধারণ মানুষ সবসময় পরিবর্তন চাই, নীতির পরিবর্তন চাই, পাশাপাশি শাসকদের পরিবর্তন চাই যদি শাসকরা ভুল করে। এখন আমরা পরিবর্তন চাইলে কি হচ্ছে আর না চাইলে কি হচ্ছে, আমাদের কাম্য তো সবসময় থাকে। আমরা সবসময় কামনা করি দেশটা সুন্দরভাবে চলুক, দেশের মানুষ শান্তিতে থাক, আমরাও যেন শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারি, আমি আমার মৌলিক অধিকারগুলি যেন আমি পাই। এর বেশি আমাদের কিছু চাওয়া নেই। আর পরিবর্তনের ইঙ্গিত যেটা সব রাজনীতিবিদই শিক্ষা নেওয়ার দরকার। 5ই আগস্টের ঘটনার পরে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটা শিক্ষা এবং একটা মেসেজ দিয়ে গেছে এই কিছু তরুণ পোলাপান, কিছু তরুণ সন্তান, শুদ্ধ সন্তানই বলি আমি, এদের জীবন দিয়া। এখন এদের জীবনের বিনিময়ে আমরা যে দেশটা পেয়েছি বা আমরা যে গণতন্ত্রকে সামনে প্রতিষ্ঠা করার জন্য যেটা আমরা দেখছি সামনে, এটা অত্যন্ত কার্যকর। এইখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার আছে, এখান থেকে সকলেরই বুঝার আছে যে এখানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। যেই স্বৈর শাসক হয়ে উঠুক তার বিরুদ্ধে মানুষ কিভাবে প্রতিবাদ করে, লক্ষ লক্ষ নয় কোটি মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানায়। সকলেরই এটা মাথায় রাখতে হবে
যে আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকি, আমাদের অপব্যবহার আর আমাদের দুঃশাসন মানুষ নীরবে সহ্য করে। যখন মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ রাজপথে চলে আসে, আমাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। আপনারা দেখেন, এই যে গতকালকে যে রায়টা আমরা দেখলাম, রায়ের প্রতিফলন যেটা হচ্ছে, সারা বিশ্ববাসী এটা ফলাও করে প্রচার করছে, সারা বিশ্ব মিডিয়া এবং সবাই দেখছে। এখন এই যে আমরা যা একটা মেসেজ পাইলাম, যেটা যে মানুষটা ১.৫ বছর আগেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সর্বশীর্ষে, যে মানুষটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দীর্ঘদিন প্রায় ১২ বছরের অতিক্রান্ত হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার ফাঁসি রায় এসেছে। এখন সেখান থেকে শিক্ষা যদি না নেই, অদূর ভবিষ্যতের রাজনীতিবিদ যারা আসবেন তাদের জন্য এরকম পরিণতি হয়তো অপেক্ষা করবে। এটা তখন রাষ্ট্রের জনগণই বলে দিবে। আমরা তেমন একটা প্রতিবাদ করতে পারি নাই। এই ১৭টা বছর কিভাবে গেছে আমরাও দেখছি। শাসনকাল আমাদের প্রতিবাদের কোনো ভাষা ছিল না, আমরা বলার কোনো জায়গা ছিল না। তারপরেও যতটুকু আল্লাহ পাকের ইচ্ছে, আমরা যতটুকু ছিলাম, শুধু আল্লাহ পাকই আমাদেরকে সেভ করে রেখেছেন এইখানে। আমরা দেখছি এখন, আমরা এখন যা দেখছি, এই যে কিছু সন্তানরা, এই যে কিছু ছাত্ররা জীবন দিয়ে আমাদের জন্য যেটা দিয়ে গেছে, এটা থেকে আমরা সকলেই শিক্ষা নিতে হয়। মামুন ভাই, একটু স্মরণ করে দিই আপনাকে, এই যে ৫ই আগস্টের ঘটনাটা, আপনি একবার নেগেটিভ চিন্তা করেন, পজিটিভলি তো আমরা আসতেই আছি সবসময়। যদি এই ৫ই আগস্টের আন্দোলনটা যদি ফ্লপ হইতো, যদি এটা যদি ফেল করতো, সরকার যদি আবার টিকে যেত, আপনি রাষ্ট্রের কি পরিমাণ ক্ষতি হইতো, কি পরিমাণ মানুষের প্রাণহানি হইতো, সেটা একবার নীরবে চিন্তা করে দেখবেন। এখন আওয়ামী লীগ বারবারই একটা কথা বলতেছে, এই রায় মানি না, এটা ক্যাঙ্গারু আদালত। ক্যাঙ্গারু আদালত, আদালত আবার ক্যাঙ্গারু হয়? এটা আমার বোধগম্য না, আমি জানিও না। এইভাবে বলতে পারে যে এটা সাজানো পাতানো মামলা, কিন্তু আদালত আবার ক্যাঙ্গারু হয় কেমনে? আদালত ভবনগিরি ক্যাঙ্গারু আদালত? এটাকে ক্যাঙ্গারু বলা যায় না। এটা একটা অপরাধের সামিল। এখানে আমার সাথে একজন আইনজীবী ভাই আছেন, উনি এটা বলতে পারেন। একজন বিচারপতিকে নিয়ে যা যা তা ইচ্ছা ট্রল করা হচ্ছে, পাকিস্তানি মনে হচ্ছে, এই সেই মনে হচ্ছে। একজন বিচারক না, বাকি তার আসলে একজন বিচারক তার শাহীন সাহেব, মানে এই আসামি পক্ষের আইনজীবী থেকে এই আসামির বিপক্ষে যে আইনজীবী ছিল তার তার থেকে বেশি বিতর্কিত বা বেশি কথা হচ্ছে আসামি পক্ষের, মানে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী যিনি ছিল যখন মামলার রায় হয়েছে, রায়ের রাষ্ট্রপক্ষের পরবর্তীতে আইনজীবী নিয়ে তো রাষ্ট্রপক্ষের পরবর্তী আইনজীবী সময় নিয়ে তো ওনার কথা যে হবে, এটাই স্বাভাবিক। আমি রায়টাকে মেনে নেওয়ার ভঙ্গিটাকেই মানে অনেকেই আহ আঙ্গুল দিয়ে মানে প্রশ্ন তোলার জায়গা তৈরি করে দিয়েছে। এটা কেন জানি মনে হচ্ছে। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি, মানে তিনি আসামি পক্ষেরই ছিলেন। আসামি পক্ষে সরি, ছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবীর রাষ্ট্রপক্ষ কথা না, এটা বলছেন তো নাকি? আসামি পক্ষের আইনজীবীর কথা আমি রাষ্ট্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীর থেকে সরি মানে ভাই, যে রাষ্ট্রের আমার পক্ষ দেশটা, থেকে আসামির জন্য আইনজীবী নিয়োগ করছে। কেন এটা হলো যে আসামি রাইট, ডিল করছে, রাষ্ট্রের পক্ষ মানে থেকে আসামির জন্য আইনজীবী নিয়োগ করছে, যে আইনজীবী যেহেতু, ডিল করছে ওনার যে কথা বলতেছে। আইনজীবীর হ্যাঁ মানে যেহেতু, আহ, ভঙ্গিটাই কেন কেন জানি মানে প্রশ্নবিদ্ধ হয়ে আছে আর কি। প্রশ্নবিদ্ধ হওয়ার তো সুযোগ নাই। এটা আমার দেশ, এটা আমার বাংলাদেশ, সব সম্ভবের দেশ বাংলাদেশ। কেন বলি, এই যে গতকালকে আমার শ্রদ্ধাভাজন ভাই এই এনামুল ভাই একটা কথা বলছিলেন, যে এই আইনজীবী আওয়ামী লীগের সময় সরকারি নিয়োগপ্রাপ্ত পিপি ছিলেন, তাদেরই আইনজীবী। এখন তারাই তার প্রতি বিশ্বাস নাই। সুতরাং ক্ষমতার বাইরে গেলে আমি কাউকে বিশ্বাস করি না, ক্ষমতা থাকলে সবই আমার লাগবে। জি, আর এই এনামুল রায়ের ভাই, উপরে, আমাদের যে প্রশ্নটা ছিল এই বর্তমানে রায়ের এই রায়ের ফলে, অস্থিরতাকে আপনি কি পরিবর্তনের আগের জ্বর বলবেন, নাকি দুর্বল নেতৃত্ব ও দূরদর্শী নেতৃত্বের ফল? এনামুল ভাই, মামুন ভাই কারে কইতেছেন? জি, এনামুল ভাই, ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ শাহিন ভাই এবং ইকবাল ভাই সহ আজকের এই অনুষ্ঠানে যারা সংযুক্ত আছেন, যারা অনুষ্ঠান দেখতেছেন শুনতেছেন, সবার কাছে আমার সালাম এবং
শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামুন ভাইকে এবং শাহিন ভাইয়ের যে বক্তব্য অত্যন্ত সুন্দর কথা বলছেন। আসলে আমাদের এই দেশের আজকের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, মামুন ভাই যে কথাটা জানতে চাইছেন সেটা হলো যে এটা কি পরিবর্তনের পূর্ব মুহূর্তে যে ঝড়, হ্যাঁ, এরকম একটা আভাস মনে হয় যে আমরা মনের সান্ত্বনা বলতে পারি। যেকোনো যেকোনো কিছু পরিবর্তনের সময় বা যেমন এটার উদাহরণস্বরূপ বলা যায়, যদিও আমরা এটার বেদনাটা বুঝি না, যেমন একজন সন্তান প্রসবের সময় একজন মা যে যে কষ্ট অনুভব করে, যে ত্যাগটা স্বীকার করে, যে শুধু একজন নারী বা যিনি সন্তান ভূমিষ্ঠ করতেছেন উনি ভালোভাবে এটার বেদনাটা অনুভব করেন। আমরা সেই অনুভবের থেকে অনুমান করতে পারি। আর এরকমই কোনো একটা এলাকায় বা কোনো অঞ্চলে যখন একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, যে এর আগে আমি বলছিলাম যে আপনার এই কথা সূত্র ধরে বলা যায় যে হয়তোবা পরিবর্তনের পূর্বের যে একটা ঝড় উঠে, এরকম এটার একটা আভাস হইতে পারে। আবার এমনও হইতে পারে, আমার কাছে আরেকটা জিনিস মনে হইতেছে যে আমরা ব্রিটিশ শুনছি, শুধু এটা আমাদের শোনা কথা বা এটা আমাদের দেখা না, কারণ ব্রিটিশ আমলে তো আমাদের জন্ম হয় নাই। ব্রিটিশ আমলে যে পলিসিতে আমাদের এই ভারত উপমহাদেশকে বা ব্রিটিশরা সারা তাদের সাম্রাজ্য বিস্তারের যত অঞ্চল ছিল, সাম্রাজ্যের অধীন যত অঞ্চল ছিল, প্রত্যেকটি অঞ্চলেই তারা একটা বিভাজন সৃষ্টি করছে। এই বিভাজন সৃষ্টি করার মাধ্যমে তারা দীর্ঘদিন তারা শাসন করছে। আমার কাছে মানে মনে হইতেছে এরকম একটা আভাস আমি দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা পুত্রের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেছে এবং একটা সবার মধ্যে একটা উত্তেজনা ভাব। কারো কথা কেউ শুনতেছে না, পুলিশের কথা ছাত্ররা শুনতেছে না, ছাত্রের কথা পুলিশে বুঝতে পারতেছে না। একজন গাড়ির 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 ড্রাইভার সে শ্রমিকের সাথে উদ্ধত আচরণ করতেছে। এইরকম যে পরিস্থিতি, আজকের যে ঢাকা শহরের বিভিন্ন পরিস্থিতি, মানে প্রত্যেকেই একটা উত্তেজিত অবস্থা এবং আক্রমণাত্মক মনোভাব। এই যে পরিস্থিতিটা, এটা পরিস্থিতিটা আসলে মনে হইতেছে যে এই একটু আগে বলছিলাম যে মানে যে যার মতো করে মানে সে পারফর্ম করার চেষ্টা করতেছে, বা তার অঞ্চলটা সে যে এলাকায় ভূমিকা রাখতেছে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। সবাই নেতা সবাই হয়ে যদি আইনকে তার নিজের হাতে নিয়ে নেতা হয়ে উঠতে চাচ্ছে। হ্যাঁ, সবাই হ্যাঁ, নেতা হয়ে উঠতে সবাই চাচ্ছে। তার আইনটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করে। এই যদি পরিস্থিতি হয় দেশের বা ঢাকা শহরের, তারপরে আরেকটা জিনিস, আমি একটা ভিডিও দেখলাম, একজন পুলিশ কর্মকর্তা একটা স্টেটমেন্ট দিতেছেন যে শুধু ঢাকা শহরেই নাকি এই এই প্রায় ১ বছরের মধ্যে ১৯৮টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই যদি অবস্থাটা হয়, তাহলে এটা তো আলটিমেটলি একটা কি দায় রাষ্ট্রের কার? বা কি একটা দায় কার? সমাজের আইন, হ্যাঁ, সমাজের পরিস্থিতি চিত্রটা কি দাঁড়াইতেছে। এখানে আমরা কি স্বাভাবিক আইন শৃঙ্খলার পরিস্থিতির নিয়ন্ত্রণ আছে বা একটা রাষ্ট্রের একটা সরকার আছে, এরকম কোন সেটার একটা প্রশ্নের পরিস্থিতি জায়গা তো তৈরি মানে হয়ে যায় চিত্র আর তো কি। তা বলে না। চিত্র তা বলে না, একজাক্টলি চিত্র তা বলে না। যে এবং এখানে এটা আমাদের যে ইকবাল কি ভাই কোন দিকে যে আমরা যাইতেছি, যুক্ত হয়েছে। ইকবাল হ্যাঁ, ভাইয়ের জন্য আমরা যে মানে কোন দিকে ধন্যবাদের ক্লিয়ার যাইতেছি নেই। আসলে, হ্যাঁ, জাস্ট অনুমান করাটা খুব কঠিন ইকবাল হয়ে ভাই যায়। একটু শুভেচ্ছা জানাবেন আর কি। ইকবাল ভাই, ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি। জি জি, আপনার আপনার জন্য জাস্ট একটা শুভেচ্ছা বার্তা আর কি, আর কিছু না। এরপরে যদি আপনার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে তাকে বলার মতো বলবেন। আপনার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই বা কোনো প্রশ্ন নেই। না, না, কিছু বলবো না। মানে এটা একটা জায়গা তৈরি করা আর কি। অনেকে আসলে অনেক জায়গায় কথা বলতে পারে না, আমিও পারি না, আমিও এরকম ভাবে কথা বলতে পারি না, এটা আপনারাও জানেন, দেখছেন। তারপরে চেষ্টা করছি মানে আম, ইয়া ভেঙ্গে মানে কলসতা থেকে বেরিয়ে এসে মানে কিছু বলার, কিছু করার
একটা জাস্ট প্রয়াস আর কি, আর কিছু না। জি ইকবাল ভাই। না ভাই বলতেছে তো শুনতেছে। জি ভাই বলতেছে, শুনতেছে, এইটুকুই ইকবাল ভাইয়ের বলা। শাহিন সাহেব, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অবকাঠামোগত ভাবে কেমন হওয়া উচিত? নেতৃত্বের কি শুধু বয়স পরিবর্তন প্রয়োজন, নাকি সম্পূর্ণ চিন্তাধারা? যেমন আমাদের একটা বাক্য আছে, আমরা নেতা নয় নীতি চাই। এই আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। আপনি কি বলেন? ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আমার যে কথাটা বলা, আমরা চাই একদম নিট অ্যান্ড ক্লিন মাইন্ড চেঞ্জের একটা ব্যাপার। মাইন্ড চেঞ্জের একটা ব্যাপার, আমাদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আমাদের অতীতের ঘটনাগুলিকে অ্যানালাইসিস করে সামনে কিভাবে আমরা এগিয়ে যাব, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে চলতে পারবো, দেশটা কিভাবে ভালো থাকবে, মানুষের মতামত নেওয়া, মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া, জবাবদিহিতা থাকা। একটা মানুষ যখন জবাবদিহিতার আওতায় আসবেন, তখন এই মানুষটা সবসময় তার মনের ভিতরে একটা স্বচ্ছ চিন্তাধারা কাজ করবেন। আর আমরা যদি জবাবদিহিতার ভিতরে না থাকি, সর্বোপরি সবকিছুর মধ্যে জবাবদিহিতা। আপনি যে ডিপার্টমেন্টই থাকেন, যে লেভেলেই থাকেন, যে হালেই থাকেন, আপনার একটা জবাবদিহিতার আওতায় যদি থাকেন। যেমন আমি একটা উদাহরণ এই এক্সাম্পল দিই, যে আমি যখন ছোট ছিলাম, আমি বাবার শাসনে যখন চলতাম, তখন ওই যে পাড়ায় পাড়ায় খেলা হইতো বা এমনি কোথাও যাইতাম, মারামারি করলে একটা ভয় মনের ভিতর কাজ করতো, যদি বিচারটা দিয়ে দেয়, যদি বিচারটা বাড়িতে নিয়ে আসে, আমার না জানি কোন মায়ের কপালে আছে। হ্যাঁ, ঘটনা সত্য, কেউ না কেউ বইলা দিছে অমুকরে মাইরে দিয়েছি। আব্বার এই যে একটা কঠোর শাসন, দুই চারটে বাড়ি দেওয়া, পরবর্তীতে এটা মাথায় ঢুকে রয়েছে যে এরকম অন্যায় করলে আমার শাস্তি হবে না, এইভাবে আর মারা যাবে না। তো সুতরাং আমাদের রাজনীতিবিদদের এই এবং সরকারি আমলাদের কঠোর থেকে কঠোর শিক্ষা নেওয়া দরকার, এবং কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। কোনো কোনো ঘটনায় আমরা দেখছি, কোনো কোনো ঘটনারই সাময়িক একটা ব্যাপার আমরা যারা দেখি, কোনো একটা কিছু ঘটলে যখন আপনি দায়িত্বে থাকবেন, আপনি দায়িত্বভার যখন আপনার উপর থাকে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আপনাকে সাময়িক একটা বরখাস্ত, এই যে একটা এই যন্ত্র প্রয়োগ করা হয়, সাময়িক বরখাস্ত। কিছুদিন আগে এনামুল ভাই এই কথাটা বলছিলেন যে সাময়িক একটা বরখাস্তের ব্যাপারটা, এটা সাময়িক থেকে গেল, আর এটা আলু মুখ দেখে না। আর এটা কেন জানি মনে হয় এটা বরখাস্ত না, এটা তাকে পুরস্কৃত করা। আমি আমি আসছি আপনাকে, আমি কথাতে আসছি। সাময়িক বরখাস্তের পরে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলি আর আলুর মুখ দেখে নাই, দেশবাসী জানতেও পারলো না। বিভিন্ন ঘটনা থেকে আমরা যা দেখতে পাই, বড় বড় অপরাধ সংঘটিত হওয়ার পরে যখন অপরাধীকে ধরা হয়, তখন অপরাধের বিবরণটা আমরা শুনতে পাই না, কি কারণে তাকে মারলো, কি কারণে তার উপরে এই অপরাধটা করলো, এটা জানতে পারি না। শুধু সাময়িক বরখাস্ত। আপনি সাময়িক বরখাস্ত, আপনার বেতন ভাতাও ঠিক আছে, তাহলে আপনি বরখাস্ত কিভাবে, আপনার শাস্তি কিভাবে? এখন আপনাকে আসতে হবে আইনের আওতায়। আপনার জন্য একটা নির্ধারিত আইন থাকা উচিত। সরকারি চাকরিজীবীর জন্য বা আমলাদের জন্য একটা বিধি নিষেধ আছে, একটা বিধি বিধান আছে, এইখানে এই প্যানেল করে তাদের বিচার হইতে পারে। এইটা কেউ প্রয়োগ করে না। সুতরাং আমরা যদি জব দিই, তার ভিতরে থাকি, সবকিছু স্বচ্ছ এবং সুন্দর। আগামী রাজনীতি কিভাবে, বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হবে, সেটা রাজনীতিবিদরাই বলে দিবে। তারা যদি এটা থেকে শিক্ষা না নেয়, যে বিগত দিনের যে আচার আচরণ, বিগত দিনের যে শাসনকাল, এইখান থেকে তারা পুঙ্খানু অ্যানালাইসিস করে প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা মেয়াদকালে কি ভুলগুলি করে গেছে, মানুষ কি কারণে তাদের বিরুদ্ধে বসে উঠছে। আমি দেখি না কোন একটা সরকার আমার দেশে ধারাবাহিকভাবে 2টা টার্ম এককভাবে চালাইতে একদম স্বচ্ছভাবে, হয় কারচুপির মাধ্যমে, নয়তো বুটচুরের মাধ্যমে। আর স্বচ্ছভাবে জনগণ দ্বিতীয়বার তাকে ক্ষমতায় আনে না। এটা আনে না কারণ একটাই, আপনি জবাবদিহির ভিতরে না, আপনি বলছিলেন একটা, করছেন আরেকটা। সবচেয়ে মানুষের নীরবে প্রতিবাদের ভাষা একটা হইলো ভোট। আপনার ভোটটা হইলো একটা প্রতিবাদের ভাষা। আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, এটা আপনার সাথে আমার ভাড়ার একটা দ্বন্দ্ব আছে, আপনি বড় ভাই, আপনার আমি বলতে পারি না, আপনার সামনে আমি ভয় পাই, আপনি নির্বাচনে দাঁড়াইছেন, কিন্তু আপনাকে আমি ভোট দিব না, কিন্তু আপনার সাথে সারাদিনই ঘুরতেছি। আপনার এই প্রতিবাদটা আমি কোথায় গিয়ে করবো? ওই যে একটা ওই ভোট চার কোন একটা ঘর বাঁধা থাকে, এই ঘরের ভিতরকে আমি শিল্ডার দিয়ে বলবো যে না, আমি তোমাকে হত্যাকাণ্ড করলাম। মানুষ এইভাবে ফুসে ওঠে। আর কিছু কিছু আছে, মানুষ পরে গিয়ে বাধ্য হইয়া দেয়ালে পিঠ টেকলে পরে মানুষ বুক পাইতে দেয় যে না, যা মতো তা করো। আরেকটা হইলো এই যে আমি বললাম আপনার, ভয়ে আমি কিছু বলতে পারি না। ঠিক 17 বছর মানুষ ভয়ে কিছু বলতে পারে না, মানুষ ভয়ে কিছু কইতে পারছে না। এইটাই হলো মানুষের প্রতিবাদ।
এই প্রতিবাদ না বলা কষ্ট। আপনি দেখবেন কোন মনের ভিতরে কোনো চাপা কোনো কষ্ট যদি আপনার জমে থাকে, একদিন 2 দিন 3 দিন না বলতে আপনি দেখবেন ভিতরটা আপনার কুইরে কুইরে খাইতেছে। যখন বলার মতো কোনো মানুষ পাবেন, আপনি বললে নিজেকে একটু হালকা মনে করবেন। সুতরাং দেশের মানুষ যখন বিপদে ছিল, মানুষ বলতে পারতো না। আমি গতকালকে আজকে নৌকা সরি আজকে আমি এই বুড়িগঙ্গার ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম দোকানের দিকে কেরানীগঞ্জ থেকে, আমি আজকে একটা দৃশ্য দেখলাম, আমার খুব ভালো লাগছে দৃশ্যটা। যে বুড়িগঙ্গার নৌকাগুলি যে চলাচল করতেছে এই পারে যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলি, একটা সময় ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি যখন কোনো প্রোগ্রাম দিত, বড় সড়ো কোনো প্রোগ্রাম ঢাকার ভিতরে জনসমাবেশ করবে, বুড়িগঙ্গার নৌকাটা বন্ধ করে দেওয়া হইতো। একটা নৌকা টোটাল চলতো না, একটা নৌকা টোটাল চলতে দেওয়া হইতো না। এই মানুষগুলি শত নৌকা ভাই, এই মানুষগুলি প্রতিদিন তাদের রুজি রোজগার আসে এটা থেকে। আচ্ছা এইটা বাদ দিলাম, কিন্তু একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, একটা নদী পথ, এইটা আপনি বন্ধ করে দিবেন। সড়ক পথ আপনি অবরোধ করে দিয়েছেন, যে বিভিন্ন অজুহাত নিয়ে আসে। এই আজকে মালিক সমিতিরা বা শ্রমিক সমিতিরা আগামীকালকে হরতাল ডাকছে। পৃথিবীর ইতিহাসে বিরল যে সরকারি দল হরতাল ডাকে, সরকারি দল অবরোধ করে। আমি জি, আমি এই আমার এই- আমি আমার আমি আমার জায়গা থেকে আমি আসছি, আমি আমার জায়গা থেকে এটা বলি, এই- এটা আগামীর জানেন স্যার, বাংলাদেশ শুনুন সব। স্যার, এটা শুধু এককভাবে এক দলকে দোষারোপ করলেও হবে না। বিগত আমরা 13 তারিখেও দেখেছি যানবাহন নিরাপত্তার স্বার্থে আপনার এই বাস ট্রাক মানে অনেক কিছু বন্ধ করা দেওয়া হয়েছে বা বন্ধ হয়েছে বা না, বন্ধ করে অনেক দেওয়া হয় না, এটা এটা কোথাও আসলে কোনো পরিস্থিতির রেজুলেশন। উপর নির্ভর করে। আমি যাই হোক, আপনাকে এমন বলি, আমি স্পষ্ট করে বলি, এটা কোনো রেজুলেশনে পাবেন না, কোনো প্রজ্ঞাপনে পাবেন না যে বন্ধ করে দিছে। এটা এরা এই যানবাহন যারা মালিক সমিতি আছে বা শ্রমিক সমিতি, তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের একটা নিরাপত্তার বোধ মনে করে কিছু শিথিল করা হয়েছে। তারা নিজেরাই আসে নাই, কারণ ঢাকা শহরে তো অনেক মানুষ সেদিন বের হয় নাই। আর আজকে দেখেন ঢাকা শহরে লুকারণ্য। সুতরাং এই মানুষগুলি তো কেউ বয়ে বের হয় নাই, আর কেউ হইলো স্বেচ্ছায় বের হয় নাই, যে না আজকে একটা গন্ডগোল হবে মনে হয়, এরকম একটা আতঙ্ক। এই আতঙ্কটা যদি সরকার সরকার এইভাবে, সরকারের সুবিধা আছে এটাতে, কারণ এই পাবলিক পরিবহন বা যানবাহনের জন্য যানজট সবকিছু মিলাই রাইডার পরে গিয়ে একটা এফেক্ট হইতো। মানুষ যেহেতু কম, ফাঁকা রাস্তা, হয়তো প্রাণহানি বা ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। আরেকটা বিষয় হইলো সরকারি দল হরতাল ডাকা, এটা ইতিহাসে নজিরবিহীন। এটা আপনার কোনো অবস্থাতে কাম্য না। হরতাল বাংলাদেশ থেকে চিরতরে উঠে যাবে, এটা আমি সাপোর্ট করি, কারণ এটাকে আমি বিশ্বাস করি না। আপনার প্রতিবাদের অনেক ভাষা আছে, আপনার প্রতিবাদ করার অনেক জায়গা আছে, অনেক ক্ষেত্র আছে। শুধু হরতাল দিয়ে মানুষের ভোগান্তি করে হ্যাঁ, এটা তো এইখানে এটা এই তো এর আগে হরতালের। এক পর্বে আপনি মানে আলোচনার ফাঁকে বলছিলেন যে একদল হরতাল ডাকে, একদল বলে হরতাল জনগণ সফল করেছে, আর হ্যাঁ, একদল বলে যে জনগণ হরতাল প্রতিহত করেছে। এই যে এটা একটা হলো মানে দুটানা আমাদের রাজনীতি। আসলে আপনার ভাষা। আমরা এই আমি এই এই পরিস্থিতিটা যে তাকে আমরা জানাই আমরা উত্তোলন চাই। জি, এনামুল ভাই, হ্যাঁ, হ্যাঁ, সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কোন দিক যাচ্ছে? আজ সাধারণ মানুষের আস্থা এবং সমর্থনটা কোন দিকে যাচ্ছে? বিদ্যমান নেতৃত্বে নাকি বিকল্প তৃতীয় চতুর্থ কোনো শক্তির দিকে ধাবিত হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ মামুন ভাই। এখন বর্তমান জনগণ জনগণ তো আসলে বিভ্রান্তির মধ্যে আছে আমার যতটুকু অনুমান। আর বিকল্প বলতে এই যে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি আর পঞ্চম শক্তি বলেন, না, মানুষ তৃতীয় তো শক্তির উত্থান তো কারো আমরা উপরে অলরেডি ভরসা রাখতে পারে। দেখেছি। আর তৃতীয় শক্তি, হ্যাঁ, এখানে এমন একটা পরিস্থিতি দেখেন, ঢাকাতে গন্ডগোল হইতেছে, বা ওই যে পল্লবীতে গুলি করে মানুষ মারতেছে, ওই যে যুবদলের এক নেতারে গুলি করে মারলো। তারপরে হ্যাঁ, ঢাকাতে এটা আজকে তো দেখেন 5 বিভিন্ন আগস্টের জায়গাতে পুলিশের সাথে ছাত্ররা, 5 হ্যাঁ, আগস্টের পুলিশের পরে সাথে আজকে অধিকাংশ হত্যাকাণ্ডই কিন্তু দলে 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 দলে, যেহেতু এক দল এখানে অলরেডি মানে দেশ থেকে বিতাড়িত, আহ, তাদেরকে আসলে ওই দুইটা একটা মানে কোথাও কোথাও ককটেল মারতেছে, বম মারতেছে, জটিকা একটা মিছিল মিটিং করে চলে যাচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। কিন্তু অভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলা, এগুলা নিজেদের ভিতরে হচ্ছে। এটারও সমাধান কি, বা এটা থেকে মুক্তির উপায় কি, এটাও একটু বলবেন। জি, এনামুল ভাই। এখন এর মধ্যে দেখেন আবার চট্টগ্রামে আবার একটা আন্দোলন করতেছে সবাই, এখানে বিভিন্ন বিভিন্ন সংগঠনের, সামাজিক রাজনৈতিক সংগঠন।
আবার চট্টগ্রামের দিকে তারা বলতেছে সরকার অন্য দেশে আমাদের বন্দরগুলা অন্য দেশের সঙ্গে চুক্তি করতেছে বন্দরের বিভিন্ন ইস্যুতে। বন্দর তারা বিভিন্ন জায়গাতে চুক্তির মাধ্যমে দিয়ে দিতেছে। কি দিয়া দিতেছে এই চুক্তিগুলো কেউ জানতেছে না। দেশের এই পরিস্থিতি, ওইদিকে আবার বিভিন্ন চুক্তি সই হইতেছে। তারপরে বিভিন্ন বন্দরগুলা নিয়ে চুক্তি হইতেছে বিভিন্ন দেশের সঙ্গে। কিছু ঘটনা মানুষ থেকে যায়। মানুষ কিন্তু জানতে না কিছু। হ্যাঁ, এটা হলো ঘটনার পিছনে কিছু ঘটনা থেকে যাবা হয়ে যায়, সেটাকে আড়াল করার জন্য আরেক ধরনের ঘটনা ঘটানো হয়, অনেকটা এরকম কি বলতে চাচ্ছেন? তাইলে হ্যাঁ, তাইলে এই বিষয়গুলা দেশের মধ্যে পরিস্থিতি দেখাইতেছে, সরকার সহ সরকারই মূলত ঘোষণা করতেছে দেশের পরিস্থিতি এই পরিস্থিতি, যে এই ওই যে একটু আগে বললেন, শাহিন ভাই বললেন বা মামুন ভাই বললেন যে একটা মানে লকডাউন সিস্টেম, এই বিষয়গুলো প্রচার করলেন, গাড়ি ঘোড়া চলতেছে না, মানুষজন বাইরেতেছে না, ওইদিকে আবার চুক্তি সই হইতেছে। তাহলে আলটিমেটলি মানে কি ঘটনা ঘটতেছে দেশের মধ্যে? মানুষ কিন্তু একটা মানে কি বলে অন্ধকারের মধ্যে মানুষ বুঝতে পারতেছে না। হ্যাঁ, কি ঘটতেছে দেশে, অন্ধকার হতাশা দুটোটাই মানুষ এরকম একটা অবস্থার মধ্যে। হ্যাঁ, মানুষ এখানে আসলে মানে একটা অস্থির অবস্থার মধ্যে মানুষের মানসিকভাবে মানুষ একটা চাপের মধ্যে আছে। আসলে কি হইতেছে দেশে, মানে বা আমাদেরই বা করণীয় কি? মানুষ মানে কিং কর্তব্য বিমূঢ়, এই অবস্থায় মানুষের অবস্থা রয়ে গেছে। তারপরে যে বিষয়টা বলতে চাইতেছেন আপনি, কি জানি বললেন কথা, প্রশ্নটা অমন ভাই? জি, কি প্রশ্নটা জানি বললেন? প্রশ্নটা জানি কি বললেন? দ্বিতীয় চতুর্থ শক্তির কোনো উত্থান নাকি মানুষের আত্মা না, এখানে সমর্থন কোন দিকে যাচ্ছে? মানুষের প্রশ্নটা ছিল এরকম, মানুষের আস্থা সমর্থন কোন দিকে যাচ্ছে? বিদ্যমান নেতৃত্ব নাকি তৃতীয় চতুর্থ কোন বিকল্প শক্তি? হ্যাঁ, তৃতীয় মানুষের আস্থা যতটুকু বোঝা যাইতেছে, মানুষের আস্থা বলতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি মানুষের আস্থা মানে কোনো ভরসা পাইতেছে না, আস্থা শূন্যের কোটায় চলে যেতেছে। কেউ যদি কোনো ভালো কথা বলেও বা কোনো সংগঠন যদি ভালো কিছু বলতেছেও, মানুষ এগুলা মানে বোঝার চেষ্টা করতেছে না। মানুষের ধারণাটা যেরকম যে সব দলেরই আসলে মানে নেতৃত্ব দেওয়ার মানে গুণগত মানটা নিচু মানের, ভরসা করতে পারতেছে না তারা। জি, শাহিন সাহেব, এইরকম একটা অবস্থায় যাবে। সাধারণ জনগণ ভরসা করতে পারছে না কোনো রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক নেতৃত্বকে, তাহলে উপায় কি? এখানে কি আমরা আগে একটা সময় ছিল তৃতীয় শক্তির, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা হয়তো তৃতীয় কোনো শক্তি উত্থানের অপেক্ষায় ছিলাম, বা অনেকেই সুশীল সমাজ বলা বলি করছিল যে তৃতীয় শক্তি পারে একমাত্র এই কি জানি এই আওয়ামী লীগকে হটাতে বা আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠতে। তো তৃতীয় শক্তি তো আমরা একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে এখন দেশ শাসিত বা দেশ পরিচালিত হচ্ছে। তারপরে তো কেন মানুষের এত অনাস্থা বা এত অস্থিরতা? আবারও কোনো নতুন শক্তির উত্থানের অপেক্ষায় বাংলার জনগণ? আমি মনে করি এইটার কোনো সুযোগ এখন নাই, নতুন কোনো শক্তি আসার। কিন্তু তৃতীয় শক্তি যেটা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অত্যন্ত বিজ্ঞ একজন রাজনীতিবিদ, বিজ্ঞ একজন শিক্ষিত মানুষ এবং অত্যন্ত উঁচু মনের মানুষ। ওনাকে হ্যাঁ নোবেল লরিয়েট, এটা আমিও বিশ্বাস, আমিও এটা বলছি যে নোবেল লরিয়েট। ওনার মাধ্যমে যে আশাটা করছিলেন যে ওনাকে যখন প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছিলেন, আমার জানা মতে শুধু আওয়ামী লীগের সমর্থক বাদে আর সকলেই তাকে স্বাগত জানিয়েছে এবং মানুষও তার প্রতি আস্থা রাখতে চেষ্টা করেছিলেন। কিন্তু আস্তে আস্তে উনি করলেন কি, এই আস্থার জায়গা থেকে সরে আসলেন, মানুষের আস্থার প্রতিফলন ঘটাইতে পারলেন না। কি কারণে ঘটাতে পারলেন না সেটা উনি ভালো জানেন। মানুষের যে মৌলিক বিষয়গুলি, যে চাওয়ার বিষয়গুলি ছিল, সিস্টেমের পরিবর্তন, আমাদের
আন্দোলনটাই ছিল এরকম যে সিস্টেমের পরিবর্তন, একটা ফেসিস্ট সরকারের এই সিস্টেম আমাদের ভালো লাগে না, এই সিস্টেমে আমরা চলতে পারি না, থাকতে পারে না একটা দেশ, এই সিস্টেমের পরিবর্তনে উনি আসছিলেন। এখন উনি আসার পরে উনার নিয়োগপত্রটার মধ্যে কি লেখা ছিল এইটা পড়তে পারলে হয়তো আমরা জানতে পারতাম যে তার কি শর্ত দেওয়া ছিল এখানে, আর উনি এসে এখন কি করতেছেন। এই যে একটু আগে বললেন যে চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামের বন্দরকে আধুনিকায়ন এবং চট্টগ্রামের বন্দরকে এই গতিশীল করার জন্য এই বিদেশিদের হাতে দেওয়া হয়েছে, এরকম একটা কথা আমরা শুনতে পাই এই পত্রপত্রিকায়। কারণ প্রতি বছরই চট্টগ্রাম বন্দর নিয়ে একটা আন্দোলন হয়, কোনো না কোনো ভাবে একটু শ্রমিক অসন্তোষ দেখা দিলেই পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেয় শ্রমিকরা, তাদের স্বার্থের ব্যাঘাত ঘটলে। এখন উনি চাইতেছে চিরতর এটা বন্ধ হোক, একটা বিদেশি কোম্পানি আসুক। প্রতিদিন আমি যেটা কালকে প্রতিবেদনে দেখলাম, প্রতি মাসে সম্ভবত 1 থেকে 1.5 লাখ কন্টেনার মাল এই আনলোড করা বেশি হবে যদি এই বিদেশি যাদের দেওয়া হয়। আমি সেই ব্যাপারে আমি জানিও না, আমি রাষ্ট্র বিশেষজ্ঞ না, এটা জানি না, কিন্তু আমি তৃতীয় শক্তি বলতে এটা বুঝি মানুষ কোথাও ভরসা পাচ্ছে না। এনামুল ভাইয়ের কথা সূত্র ধরে বলি, মানুষের ভরসার কোনো জায়গা নাই, মানুষ যাকেই বিশ্বাস করছে সেই বিশ্বাসঘাতকতা করতেছে। আওয়ামী লীগের হাত থেকে দেশটাকে উদ্ধার করে এই ডক্টর ইউনূস স্যারের হাতে গেল, উনিও সেই বিশ্বাসঘাতকতার মনে হয় কাজটা করতেছে, কারণ মানুষ এটা বলতেছে, এখন বলা বলি শুরু করছে। মানুষের কিছুদিন তার প্রতি আস্থা ছিল, আর এই লোকটাকে আমরা আনার পরে তাকে একটা রাত শান্তিতে ঘুমাইতে দিতে পারি নাই। কোনো না কোনো একটা আন্দোলন লইয়া যমুনার সামনে, নয়তো প্রেস ক্লাবের সামনে, আর নয়তো গুলিস্তান মতিঝিল আছি আন্দোলন, তারা নিয়ে একটা তার তার বিরুদ্ধে একটা একটা না একটা দাবি নিয়ে ঢাকা আছি আমরা। এই আন্দোলনটা বিগত 17 বছর আমরা কোথাও দেখি না। কোন একটা আন্দোলন হইলে একক একটা আন্দোলন হয়েছে, এটাকে সরকার যে কোনোভাবে দমন করছে বা সমাধান করছে। আর উনি একটার পর একটা ওনার পরে লাগিয়ে দিছে। এক রাজনীতিবিদরা, এনসিপি এক চাপ দিতেছে, জামায়াত আরেক চাপ দিতেছে, বিএনপি এক চাপ দিতেছে, এন দিয়ে আবার আরেক, এই শিক্ষকরা, এই দিক দিয়ে আবার আরেক শ্রেণী পেশার মানুষ, মানে এক একজন এক এক দাবি লইয়া অস্থির করে ফেলছে শহরটাকে। এই মানুষটাকে, একটা মানুষ কত চাপে থাকতে পারে, এই তার এই যে চাপের কারণে এখন সে ব্যক্তিগত কিছু কাজ আছে সে নিজে নিজে একলা করতেছে, যে না এত চাপ লয়ে কাজ করা যায় না, তাহলে আমারটা আমি করতে থাকি। আমি একটা উদাহরণ দিই, আমার একজনে আমার কারখানায় যাওয়ার একটা মালে অর্ডার দিল, দেওয়ার পরে সকালে বিকালে ফোন দিতে আছে, মাল দিতে হইবো, মাল চাপ দিতে আছে, মাল আজকে করে দেবো, কালকে দেলাইন লাগবো, এখন দেলাইন লাগবো। পরে জিদ দিয়ে আমি করলাম কি, তার এই মালই কাটা বন্ধ করে দিলাম, যে না আপনার মাল বানানো বন্ধ করে দিছি। তারে বলি নাই আমি এটা বন্ধ করে দিই, আমি আমার মতো কাজ করতেছি আরেকটার মধ্যে, কারণ এটা প্যারা বেশি, আপনার আমি করে দিব, প্যারা প্যারা আমি করে দিব। এখন হ্যাঁ, এই লোকটা, এখন এই লোকটা আসার পরে তারে যে প্যারাটা দেওয়া হচ্ছে, তাকে তাকে যে প্রেশার কেয়ারটা করা হচ্ছে, এখন উনি এটা এই- কিভাবে সার্ভার করবেন এটা উনি ভালো জানেন। এটা কি দুর্বল নেতৃত্বের কারণে আমি হচ্ছে আমি নাকি চতুর্মুখী আমি চাপ? যে আমি চাপটা এটাই বলবো, আমি এটাই বলবো, কারণ আপনি দেখেন 111-এর সময় যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় ছিল, ফখরুদ্দিন প্রধান উপদেষ্টা, উনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার সাথে ছিলেন একজন সেনাপ্রধান, আর উনিও একজন নোবেল লরিয়েট, ওনার সাথে একজন সেনাপ্রধান আছে। তো ওনার সময়, এখন ফখরুদ্দিনের সময় কিন্তু সারা দেশ একবারে পানির মতো ঠান্ডা ছিল, কোথাও জি, কোনো আমি হট্টগোল ছিল না, আমি শাহিন কেউ সাহেব, মাথা বাসাতে পারতো না। যখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই শপথ নেন, তখন আমি একটা ফেসবুক পোস্টে দিয়েছিলাম, 2 ওয়াকারের নেতৃত্বে, না সরি 2 ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। এখন মানে ঘটনাটা কি আসলে 2 ইউনূসের মাঝখানে বা ওয়াকারের মানে মাঝখানে পড়ে কি একটা মানে এর মধ্যে পড়ে গেছে? এটা রাষ্ট্র বিশেষজ্ঞ বলে। প্রধান আমরা, উপদেষ্টার ভিতরে হয়তো কোনো আমি মানে আমি আপনাকে বলি, আমরা এখন বাহ্যিক চোখে যা দেখতে পাচ্ছি বা আমরা প্র্যাকটিক্যালি যা দেখতে পাচ্ছি, দেশটা একটা এলোমেলো দিয়ে গেছে। ইনামুল ভাই তো এটা কথা বলছিলেন, কেউ কাউকে মানছে না, কেউ কাউকে পরোয়া করতে চলতেছে না। এখানে একটা শাসনের ভিতরে আসতে হবে, আপনাকে একটা সিস্টেমের ভিতরে আনতে হবে। আপনি আমার দেশে থাকলে, আমার দেশের ভিতরে বসবাস করলে আমার এই আইন মেনে চলতে হবে। পুলিশে জনগণ গালি দিচ্ছে, পুলিশ আবার জনগণকে পিড়াইতেছে, আবার রিক্সাওয়ালা দেখা গেছে হুন্ডাওয়ালারে মারতেছে, হুন্ডাওয়ালা রিক্সাওয়ালারে বকতাছে। মানে এই যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, 25-এ এটা দেখলাম এক নেতৃত্বের, পুলিশকে লাথি আমি মারছে। আপনাকে বলি, এটা নেতৃত্বের কারণে, দুর্বল নেতৃত্বের কারণে, শাসন ব্যবস্থার কারণে। আপনি যখন একটা নাগরিকের উপর শাসন ব্যবস্থা চাপাই দিবেন, সে মানতে বাধ্য।
আজকে নামানো কালকে নামানো 3 দিন পরে। ধূমপান এই দণ্ডনীয় অপরাধ, ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। তো ধূমপান কোন জায়গায় শাস্তিযোগ্য অপরাধ? কিছু কিছু জুন দেওয়া আছে। আজ পর্যন্ত কইতে পারবেন এই জুনের ভিতরে অসংখ্য মানুষ ধূমপান করার পরেও কারো বিরুদ্ধে এই ফৌজদারি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয়েছে বা কারো ধরে নিয়ে কোনো সাজা দিছে কোর্টে নিয়ে? তো সুতরাং নরম তো এইখানেই, আমি আপনি যখন ধূমপান অপরাধীরা জানি, যখন আপনাকে ধরা খাইবেন তখন আপনার আইন প্রয়োগ। কিন্তু আপনাকে কি কেউ প্র্যাকটিক্যালি আইনটা আসলে রাস্তাঘাটে যখন আইনটা না কি দুর্বলের প্রকাশ্যে প্রতি যখন আপনি স্মোকিং চলছে করছেন, না, নাকি প্রকাশ্যে যখন আইন বাংলাদেশ গতিতে চলছে? আমি আপনার বলি, প্রকাশ্যে যখন আপনি স্মোকিং আইন করছেন তোমরা যদি সাহেব, দেখতেছো, এনামুল ভাই, আইনটা কি অ্যাকচুয়ালি দুর্বলের প্রতি চলমান প্রক্রিয়ায় আছে? সবলের ক্ষেত্রে আইন একটু পরিবর্তন হয় কিংবা আইনের একটু ঘটে, ব্যত্যয় ঘটে। হ্যাঁ মামুন ভাই, সুন্দর প্রশ্নটা একটা করার প্রশ্ন কারণ করছেন, আছে ধন্যবাদ। অবশ্যই, এটা আমি পরে বলছি, আপনার উত্তরটা আগে নিয়ে নিই। আচ্ছা, আইন আমাদের দেশে আইন সবার জন্য বলা সমান, হয় আইনের ঊর্ধ্বে কেউ না। আইন সবার জন্য। আমরা এটা বিশ্বাস করতে হ্যাঁ, চাই, এটা এই মানতে চাই। এই কথাটা বলা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু এই আইন সবার জন্য সমান এই কথাটা কিন্তু বাস্তবে সঠিক না। কি কারণে সঠিক না? 100% সত্য এই কথা, আইনের 100% সত্য। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাইন্ডিংস দেওয়া আছে। আপনি একজন মন্ত্রী থাকা অবস্থা তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, একজন সরকারি সচিবের বিরুদ্ধে মামলা করা যায় না, মামলা করতে গেলে আবার পারমিশন নিতে হয়। এইরকম অনেকগুলা বাইন্ডিংস দেওয়ার পরবর্তীতে দেওয়ার কারণে আসলে আইন সবার জন্য সমান এই কথাটা এখন আর বাংলাদেশে বলার কোনো সুযোগ নাই, আইনের মাধ্যমে বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, জি, এবং সবচেয়ে বড় এখন বর্তমান, এটা ভাই আমি এই কারণে বলছি, বিগত দিনে বিএনপির মামলাগুলা নিয়ে অনেক ধরনের অনেক কিছু হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস তাদেরকে আপনার কোর্টের বারিন্দায় দৌড়াতে হচ্ছে। এখনো যাচ্ছে না যে তা না, এখনো যাচ্ছে। কিন্তু 5 আগস্টের পরে যখন একটা পরিবেশ পরিস্থিতি অন্যদিকে ধাবিত হয়েছে, তারপর থেকে বিএনপির মামলাগুলা কোন এক অদৃশ্য ইয়াতে আপনার আস্তে আস্তে অনেকগুলাই শিথিল হয়ে গেল। আর আওয়ামী লীগের প্রতি একটার পর একটা মামলা বেড়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। মানে এই যে একটা ব্যাপার, এটা হলো যে আইন বিভাগ এবং বিচার বিভাগ দুটো যদি আলাদা করার যে একটা প্রক্রিয়া বা যে সিস্টেম, তাদেরকে নিজস্ব মানে স্বাধীনতা থাকা দরকার, সেটাই কি প্রমাণ করে কিনা? এনামুল ভাই, জি, এখন ওই যে কথাটা বলছেন, এখানে সমস্যাটা হইলো কোন জায়গাটায়, যে আইন আইন কিন্তু আমরা নিজেরা যারা অবস্থানে থাকতেছি, চেয়ারে থাকতেছি, তারা নিজেরও আইন মানতেছি না, অথবা যে দলগুলা একটু প্রভাবশালী তারা কেউ আইন মানতেছে না, এবং আইন মানার কোনো টেন্ডেন্সি নেই। এবং সবচেয়ে বড় সমস্যাটা হইলো যে আইনের ক্ষেত্রে যদি আপনি স্বজন প্রীতি করেন, আইন যারা প্রয়োগ করবেন যেখানে, ওইখানে যদি আপনি স্বজন প্রীতি করেন, তাইলে আইন অন্য আরেকজন, তখন সে আপনার এই স্বজন প্রীতির কারণে আপনার একবার দুইবার তিনবার বা একদিন দুই দিন 3-4 দিনের মাথায় কিন্তু মানুষ প্রতিবাদ করবে। কারণ চোখের সামনে দেখতেছে যে আপনি স্বজন প্রীতি করতেছেন, আপনার পার্শ্ববর্তী আপনার যারা ঘনিষ্ঠ তাদের কিছু লোককে আপনি পাস দিতেছেন, তারা আইন তার নিজের হাতে তুলে নিতেছে, আর অন্য লোককে আপনি স্বাভাবিক চলাচলতে দিতেছেন না। ঠিক তখনই কিন্তু আইনের ভারসাম্য আর রক্ষা হইতেছে। জি, হ্যাঁ, আইনের তো কোনো কিন্তু ব্যত্যয় ঘটতেছে এবং চোখের সামনে দেখতেছে, তখনই মানুষ আপনার আইনকে অমান্য করার দিকে ধাবিত হয়ে যায়। জি, আরেকটা প্রশ্ন আপনার মানে রাখতে চাচ্ছি, সেটা হলো, এটা প্রশ্নটা অনেকটা আগের প্রশ্নের আঙ্গিকই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি নতুন কোনো তৃতীয় রাজনৈতিক শক্তি বা মঞ্চ জন্ম নেওয়ার জন্য উপযুক্ত সুযোগ তৈরি করে দিয়েছে? সুযোগ তৈরি করে দিয়েছে আপনি বলতে পারেন, অথবা এখানে মানে পরিবেশ ডিমান্ড করতেছে,
এখন যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, যে একটা শক্তি, এখন শক্তি বলতে আমরা আগে যে শক্তি বিষয়গুলো বলা হইতো, তৃতীয় শক্তি বলতে বলা হইতো সেনাবাহিনী। তৃতীয় শক্তি বলতে মিন করা হইতো যে সেনাবাহিনী যদি সরকারটা নিয়ন্ত্রণ করে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, পরিবেশ এনভায়রনমেন্ট থাকার পরেও সেনাবাহিনী সেখানে ভূমিকা রাখতেছে না, হস্তক্ষেপ করছে না বা আসতে কোনোভাবে চাচ্ছে কেউ না। এখানে যথাযথ, হ্যাঁ, কোনো না কোনো কারণে আসতে চাচ্ছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তৃতীয় শক্তি বলতে এখন শুধুমাত্র বাকি আছে আপনার জাতিসংঘ সরাসরি নিয়ন্ত্রণ করা, এছাড়া নাকি আর এই কোনো এই তৃতীয় শক্তি বলতে পরিবেশটাই আর কোনো, মানে এই প্রেক্ষাপটটা মানে এই অস্থিতিশীল প্রেক্ষাপটটাই কি আওয়ামী লীগ এই নামক যে দলটা আছে তারা আর একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে বা করছে? না এখানে অমন ভাই, এখানে আওয়ামী লীগের দ্বারা কোনো অস্থিতিশীল পরিস্থিতিটা কিন্তু আওয়ামী না, লীগের কেউ আমি আওয়ামী করতেছে লীগ দ্বারা এরকম। আমি 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 সেই কথাটা বলতেছি না। এই বিদ্যমান পরিস্থিতির কারণে যে আওয়ামী লীগের প্ল্যাটফর্মটা কি অনেকটা সহজ হয়ে যাচ্ছে কিনা আওয়ামী লীগ ব্যাক করা? হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা বাড়তেছে। আওয়ামী লীগের যে অপকর্মগুলা ছিল, সেই অপকর্মগুলো এখন ঢাকা পড়ে ঢাকা যেতেছে। পড়তেছে, ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগের অপকর্মগুলো এখন ঢাকা পড়তেছে এখনের কর্মকাণ্ডের দ্বারা, এখনের জি, পরিবেশের কারণে শাহীন সাহেব, ওই আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো ঢাকা পড়ে যেতেছে। জি শাহীন সাহেব, মানে প্রশ্নটা ছিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি নতুন কোনো তৃতীয় শক্তির বা মঞ্চ জন্ম নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, আছে। হয়েছে কিনা? আমি মনে করি যেমন আমি শেষ করি, এখন আওয়ামী লীগ তো বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যেহেতু নিষ্ক্রিয়, টোটালি নিষ্ক্রিয়, হয়তো তারা যেটুকু করতেছে যা করতেছে চোরাগুপ্তা হামলা, অনেকটা চোরাগুপ্তা হামলার মতোই যেগুলা করা হয় এরকম ভাবে করে যাচ্ছে বা করছে। বাট বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি আওয়ামী লীগের রাজনীতিতে কি কামব্যাকের সুযোগ করে দিচ্ছে কিনা? না, এইটা আমি আবার বিশ্বাস করি না। আবার আমি কোন দল আমি এই এটাকে বিশ্বাস করি না। আমি এখানে আরেকটা বা অন্য কোন দল আওয়ামী লীগের সাথে মানে আওয়ামী লীগকে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে এই হিসাব করে চিন্তা করে তাদেরকে স্পেস দিবে কিনা? এটা সব রাজনৈতিক দলের কোনো না কোনো একটা কৌশল অবলম্বন করা থাকে। এক পক্ষে চলে গেলে আরেক পক্ষের ভোটটাকে আরেক পক্ষ নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক ইস্যু এবং বিভিন্ন কৌশল ব্যবহার করে। আর আপনার তৃতীয় শক্তির কথা যেটা বলছেন, যে এই সরকার তৃতীয় শক্তিকে কোনো সুযোগ করে দিচ্ছে কিনা, হ্যাঁ সুযোগ আছে আমি মনে করি। কেন মনে না, করি? আমি এই সরকারের কথা বলছি না, বিদ্যমান পরিস্থিতির কথা বলছি। আমি সেটাই বলতেছি, বিদ্যমান পরিস্থিতির কারণে তো আসে। একজন তো সরকারে আছেন তো, কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে যদি তৃতীয় শক্তির উত্থান ঘটে, আমি কোনো মতে অবাক হব না। কারণ হইলো কেউ এখানে স্থিতিশীল না, সবাই ক্রেডিট নিতে চাইতেছে, সবাই একটা টেবিলে আসতেছে না। আওয়ামী লীগকে হটানোর জন্য সব দল মতের মানুষ এক হওয়ার পরে এই আন্দোলনটা সফল হয়েছে। এখন পরবর্তীতে তারা কেউ আর এক থাকলো না, সবাই যার যার না, মতো করে যার সেই আন্দোলনের হিসাব আওয়ামী লীগেরও মেজরিটি পার্সন আমি নিযুক্ত আসলাম, করবে না। আমি মেনে নিলাম। আপনাকে আমি বলি, আওয়ামী লীগের নীরব সমর্থক যারা, যারা কোনো রাজনীতি বুঝে না, শুধু দলকে ভালোবাসে, পরে কর্মকাণ্ডের কারণে তাকে ঘৃণা করা হয়েছে, এটা এটা অস্বাভাবিক কিছু না। আমি সেটাই বলতেছি যে এখন যদি তৃতীয় শক্তি কেউ মাথা চারা দিয়ে উঠে এসেছে, নির্বাচনের মাধ্যমে যদি আসে, সরকার এনসিপি কে নিবন্ধন দিছে, পাশাপাশি আরো দু একটা রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে, তারা যদি ভোটের মাঠে এসে কোনো ভোটের মাঠে আসার পরে তারা যদি মানুষের দোরগোড়ায় পৌঁছাইয়া দিতে পারে, তারা এই করবে সেই করবে, তারা যদি এটাকে মানুষকে উপলব্ধি করতে পারে যে আমার দল এই করবে সেই করবে, এইটা আমি অবাক হবো না। আর এইভাবে সামরিক ভাবে তৃতীয় শক্তিকে ক্ষমতা নেওয়ার আমি এখনো সময় মনে করি না, কারণ এটা যদি হইতো আগেই হইতো। আরেকটা বিষয় হলো, আপনি একটু আগে বলছেন যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষ্ক্রিয়। সব আমলেই আপনি একটা কথা খেয়াল রাখবেন মাথায় স্পষ্ট ভাবে, যখন আপনি সরকারে থাকেন, আপনার প্রশাসন আপনার সাথে থাকে, আপনি পাওয়ারে পাওয়ার, আপনি সুপার পাওয়ার। আপনি যখন প্রশাসন যখন আপনাকে ত্যাগ করে দেয়, প্রশাসন যখন আপনার ফেভারে না থাকে, আপনি যত জনসমাবেশই করেন,
যত বড় শুনানি করেন এটার মধ্যে আর কোনো কিছু কাজ হয় না যদি বিপ্লব না ঘটে। এখন আওয়ামী লীগ না নিষ্ক্রিয় হইলো, এখন আওয়ামী লীগ সক্রিয় কোন জায়গায় জানেন? আওয়ামী লীগ সক্রিয় হইলো এখন অনলাইনে, ফেসবুকে। আপনি কে দেখবেন অনলাইনে ফেসবুকে আওয়ামী লীগের জয় বাংলা, এই শেখ হাসিনা ফিরে আসবে, এই অসংখ্য বাণী, অত সুন্দর সুন্দর বাণী, মানে এটা আর কোন সময় শুনতে পাই নাই। যখন উনি অন্যায়গুলি করলেন, তার অন্যায়টা ধরার জন্য, তার অন্যায়টাকে অন্যায় বলার জন্য বাংলাদেশে একটা লোক আওয়ামী লীগের খুঁজে পেলেন না। এখন যখন উনি পালিয়ে গেলেন, ওনাকে নিয়ে আসার জন্য এই সমর্থকরা পারে পারে নাতে বাড়ি ঘর বেচছে ইন্ডিয়ার কাছাকাছি বর্ডারে বসে থাকে। যদি কালকে ঘোষণা দেয় যে ইন্ডিয়ার বর্ডার দিয়ে আবার আসবে, আপনারা গেলে আসবে, দেখবেন লক্ষ লক্ষ লোক এখানে গিয়ে লাইন ধরে বসে রয়েছে আবার আনার জন্য। সুতরাং আপাতত বুঝতেছে আমি যেখানে আসার পরে আমার জন্য একটা কাঁচা রেডি আছে, একটা কাঁচা বানানো হয়েছে। এখন আমার কথা হইল, আপনি একটা শাসক ছিলেন, আপনি এতদিন দীর্ঘদিন দেশ চালাইছেন, আপনার মানুষ মাথায় তাজ করে রাখতো যদি আপনি জবাবদিহিতার ভিতরে থাকতেন, মানুষের মৌলিক অধিকারগুলির দিকে তাকাইতেন, মানুষের দুঃখ দুর্দশাটা যদি বুঝতেন। আপনি এটা করেন না। আপনার সময় পেঁয়াজের কেজি আপনার ছিল কথা 300 টাকা, 400 টাকা আপনার পেঁয়াজের কেজি। আপনার আপনার কথা সময় সূত্র সত্তর। ধরে আপনার আলু কথা সূত্র আমি ধরে 80 টাকা কেজি। বলতে চাচ্ছি। আমার জি, আলু আমার পণ্য, আলুটা হইলো আমার বাংলাদেশের পণ্য, এটা আমার কৃষকের পণ্য। মানলাম আমি 80 টাকাতে আলু কিনলাম, কিন্তু কৃষককে 80 টাকা পাইছে? অসংখ্যবার বলা হয়েছে যে আপনি সিন্ডিকেটটা ভাঙেন, আপনি এটা কোনো কি এখনো কর্ণপাতই পাচ্ছে? করলেন না। এই যে মানুষের এখন মানুষের যে এটা কষ্ট। কি এখনো পাচ্ছে? এখন তো আওয়ামী লীগের কেউ পদে নাই, দলে নাই, জায়গায় নাই, এখনো কি পাচ্ছে? কি কৃষকে? হ্যাঁ, কৃষক তো কৃষকের ন্যায্য মূল্যটাই পায়। 20 টাকা কেজি আলু আমি কিনতেছি, কৃষক কি আপনার 20 টাকা কেজি পাবে? কৃষককে কিন্তু দেখেন 12 টাকা, 8 টাকা কেজি বা 14 টাকা কেজি সেটা পাইতেছে। আওয়ামী লীগ আমলেও পেয়েছে। আমি আপনার বলি, কৃষকের যে ন্যায্য অধিকারটা, কৃষকের ন্যায্য অধিকারটা নিয়ে বাংলাদেশের কোন সরকার, কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দলের নেতা কৃষকের অধিকার নিয়ে কথা বলে না। আমার অধিকার নিয়ে কথা বলি, আমি আমার অন্য অধিকার নিয়ে, কিন্তু কৃষকের জন্য আলাদা একটা কোটা টাকার দরকার, জি, কৃষকের জি। একটা কার্ড টাকা দরকার যে আমি কৃষক, আপনার কথা আমি গর্বের সহিত আপনার বলতে পারি। বাট আমি আমি আপনাকে বলি, আমরা তো 5 আগস্টের পরে দেখলাম যে স্ট্যান্ডে আপনার একটা গাড়ি পাস হতে 100 টাকা নিত আওয়ামী লীগ সরকার। সেই জায়গায় 5 আগস্টের পরে অল্প কিছুদিনের ভিতরেই সেটা 200 টাকা হয়ে গেছে প্রতি এই যে যদি পাস এই এই যে পাস আপনি দুর্বল নেতৃত্ব, আপনি এটা আমার দেশ, আমি কি বললাম যে এই এটা আমার দেশ? আমি আপনাকে বলি মামুন ভাই, এইটা আমার দেশ, সব সম্ভবের দেশ, সব অসম্ভবের দেশ হলো বাংলাদেশ, মানে সম্ভবের দেশ। এখন এটা আমার যদি দেশ। আপনি যখন নীরব থাকবেন, আপনাকে ততই আপনার গাড়ে পাড়াতে ধরবো। আপনি যখন শক্ত এখন থাকবেন, কেউটা, এটা পরিবহন মালিকরা যারা আছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দেখবেন কোনো না কোনো একটা আন্দোলন নিয়ে আসছে। তা আপনারা এই আন্দোলনটা করেন যে আমরা পরিবহনের চাঁদাবাজি মানি না, মানবো না, আমাদের আগামী 3 দিনের জন্য আমরা পরিবহন বন্ধ রাখবো। যদি চাঁদাবাজি দূর না করেন, দেখবেন পানির মতো সোজা হয়ে যাবো। তারাও এটার মধ্যে জড়িত, এই পরিবহন রাহুল মালিকরাও ভাই, কোনো না কোনো পরিবহন রাজনীতিতে মালিক জড়িত। সমিতি যদি এই চাঁদাবাজি থেকে মুক্তি পেতে চায়, 2-3 দিন যদি তাদের তাদের কার্যক্রম বন্ধ রাখে, তাহলে এই পরিবহন সেক্টরে হয়তো মানে এই যে রোডে যে আপনার চাঁদাবাজি বা স্ট্যান্ডে যে চাঁদাবাজি সেটা বন্ধ হবে। এতে আপনি এই ইয়াতে কি আপনি বিশ্বাস করেন অ্যাকচুয়ালি হ্যাঁ, সম্ভব? মামুন ভাই এবং শাহিন ভাই যে সুন্দর একটা কথা বলছে যে পরিবহন সেক্টরের চাঁদাবাজিটার সঙ্গে পরিবহন সেক্টরের মালিক শ্রমিক সবাই জড়িত, যে কারণে এই চাঁদা জীবন জিন্দিগি তো এটা এটা বন্ধ হবে না। জি, সেনশন। আপনি, না না, আমি এনামুল ভাই আপনার কথার মধ্যে একটা কথা বলি। দেখেন পরিবহন শ্রমিকের জি মধ্যে বলেন। অনুরোধটা কিভাবে সৃষ্টি হয়। এক বাসের ড্রাইভার আরেক বাসের ড্রাইভারকে অগত্য ভাষায় গালিগালাজ করতেছে তার সাইড না দেওয়ার কারণে। এখন তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে সেও পরিবহন শ্রমিক, আমিও পরিবহন শ্রমিক। সে একটা মালিকের গাড়ি চালায়, আমি আর একটা ভাই, কিন্তু আমরা তো লাইন তো একটাই, আমাদের ডিপার্টমেন্ট তো একটাই। সুতরাং তাদের ভিতরে ঐক্য নাই, আর তারা হইলো সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাদের পরিবহন আমাদের শ্রমিকরা। নীতিমালা আছে, নীতিমালার বাস্তবায়ন নাই। আপনি পরিবহন শ্রমিকরা দেখেন, হ্যাঁ, তারা যদি এক থাকতো, তারা যদি সত্য এবং ন্যায়ের ভিতরে থাকতো যে না, আমি কষ্ট করে টাকা কামাই, আমার টাকা কেন রুডে খাবে, মানুষে খাবে, সুতরাং আমার পরিবহন বন্ধ থাকবে, সরকার যতদিন পর্যন্ত ডিক্লেয়ার না দিবে যে চাঁদাবাজি মুক্ত, ততদিন আমি গাড়ি চালাবো না। আমি মানিয়ে নিতাম, 3 দিন 5 দিন কষ্ট হলে আমি মানিয়ে নিতাম। কিন্তু তারা তো করে না। তাদের যে মালিকরা আছে, তাদের শ্রমিকরা যারা নেতা হয়, শ্রমিক নেতা হয়, তারা এইভাবে শোষণ করিয়ে হয়। সুতরাং শ্রমিকরা এবং মালিকরা ঐক্যজোট হয়ে তারপরেই চাঁদাবাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ নেওয়া লাগবে। যেমন
এই উদাহরণস্বরূপ বলি, আপনার যে কিছুদিন আগে স্কুলের শিক্ষকরা এসে একটা দাবি আদায় করে নিয়ে গেলেন তাদের ঐক্যের ফলে। এখন শ্রমিকরাও যদি এরকম একটা দাবি কঠোর ভাবে তারা সারা জেলায় জেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যদি স্টপ করে দেয়, না আর আর চলবে না, নৈরাজ্য আর চলবে না, একটা সিস্টেমের পরিবর্তন চাইছি, আমি আর টাকা দিব না, যতদিন আমি নিশ্চয়তা না পাই ততদিন আমি গাড়ি চালাবো না, আমি এক সপ্তাহ বন্ধ থাকলো আমার। জবগুলো চলবে কিভাবে? হ্যাঁ, তেমন আমার কথা হইলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ কত চাঁদাবাজি ঠেকাইবেন, আপনি গাড়ে গাড়ে চাঁদা দিতে হয়। এখন প্রত্যেকটা বাসের মধ্যে কি পুলিশ দেওয়া সম্ভব? প্রত্যেকটা বাসের মধ্যে কি র্যাব দেওয়া সম্ভব, আর্মি দেওয়া সম্ভব? সুতরাং আপনি ওইখানে বেনিফিট, আপনি ওইখানে কালপিট, কারণ আপনি যদি না দেন আপনার গাড়িটা বড় জোর ভাঙচুর করবে বা আপনাকে মারধর করবে, কিন্তু আপনি প্রতিবাদটা করতে পারলেন। এই ভাই যে এই যে এই বাবুবাজার আব্দুল্লাহ, ব্রিজটা আছে না, এই বাবুবাজার এইখানে ব্রিজ, দেখেন, হ্যাঁ এইখানে দেখেন নৈরাজ্যটা কিভাবে হয় টাকার। যে অটোগুলা আসা যাওয়া করে এগুলা থেকে পার ডে মনে হয় লক্ষাধিক টাকার উপরে চাঁদাবাজি হয়। আপনি এখানে হিসাব করেন, এনা 280টা এই অটো আছে, আমি যতটুকু জানি 280টা এই ভ্যান, অটো ভ্যান আছে। প্রত্যেকটা ভ্যান 500 টাকা দিয়ে ব্রিজের উপরে যায় ওঠে প্রতিদিন। এখন হিসাব করেন 280 ইন্টু 500 কত লাখ টাকা হয়। এরপরে আছে আর ওই অটো রিক্সা, এইটাও হিসাব আছে। এরপরে আসেন বিভিন্ন পরিবহন, এই টাকাটা যায় কোথায়? খেয়ে নেই এই টাকাটা রে। এই যে সবজির গাড়িগুলি, সন্ধ্যার পরে যে সবজির গাড়িগুলি এখানে বসে, এটা কি সবজির হাট? এটা কি সবজির বাজার? এখানে কি এটা বসার কথা? একটা হাইওয়ে রোডের একটা ব্রিজ, একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, এখানে কি সবজির বাজার বসার কথা? এটা কি প্রশাসন চোখে দেখে না? এটা কারা চালায়? আমাকে কালকে বলেন, আমাকে খালি প্রশাসন সুপ্রিম পাওয়ার দেও, আমি 1 ঘন্টা সময় লাগবে আমার এটা তাড়ায় দিতে। 1 ঘন্টা সময় নিলাম আমি 1 ঘন্টা ক্লিয়ার করে দিব ব্রিজটা। এটা যত বড় বাহাদুরি হোক, যদি প্রশাসন আমাকে এই সুপ্রিম পাওয়ারটা দেয় 1.5 ঘন্টা যে আপনি পরে তো ক্লিয়ার আর করেন, আপনি আর আপনার একটা আপনার ব্যাঙ জায়গায় এলাকা থাকবেন না। থাকবে না। আপনি 1 ঘন্টায় অসংখ্য 1 ঘন্টা অটো না, রিক্সা, আপনি আপনি অসংখ্য 20 মিনিটে অসংখ্য পরিষ্কার করতে পারবেন, 25 মিনিট পরে আপনি আপনার জায়গায় তো থাকবেন না। সমস্যাটা তো এই জায়গায় বাংলাদেশে। আমি তো আমি তো সেইটাই বলতেছি, এটা তো আমার দেশ রে ভাই, আমি যখন এখানে প্রতিবাদ করতে যাবো আমার পিছনে কেউই থাকবে না, জাস্ট মোকাবেলাটা আমি একলাই করব। আমি একটা সিস্টেমে শুরু করে দিলাম, কিন্তু আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না। আমাকে সাপোর্ট বলতে কি, সবাই বিপদের আশঙ্কা যে না আমি বা একসাথে থেকে তর্কে জড়ামু, যদি আমারে কিছু করে, যদি আমারে কিছু করে, এই যে মনে একটা ভয়, এইটা প্রশাসন করতে হবে। এই যে রাস্তাঘাটের পরিষ্কারটা যেটা, এই যে এই আপনার এই ফুটপাত বলেন বা দখল বলেন, এইগুলি হলো প্রশাসন। এইগুলি যদি তারা নজরদারি করে তাহলে দেশের মানুষ সুন্দর শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারবে, চলাফেরা করতে। বাবুবাজার ব্রিজে যে অসংখ্য সবজির গাড়িগুলি বসে, এটা কি তাদের হাট? এখন বলতে পারেন তারা কি, তারাও তো মানুষ, তারা যদি সেটা ডাল ভাতের আশা করে, আর তাদের ডাল ভাতের জন্য তো বাজার আছে রে ভাই, কাঁচা বাজার। যখন বাবুবাজার ব্রিজ ছিল না, ফেরি ছিল, তখন কি ফেরিতে বয়ে ব্যস্ত এরা? এই যে একটা কথা দিয়ে আমরা আটকায় দেয় যে এরাও তো মানুষ, গরিব মানুষ, এরা কই রেখা। ভাই এরা আপনার আমার চেয়ে ভালো আছে, কে দেখেন গা। আমি রিক্সাওয়ালার কথাই বলি, এর আগে দেখেন গা, দিন শেষে শত শত টাকা কামায়। একটা পাড়ার রিক্সা 150 টাকা জমা নেয় সম্ভবত, আমি যদি জানি। এই 150 টাকা জমার মতো উনি কেউ 1500 টাকা, কেউ 1200 টাকা কামাই করে। এখন গ্যারেজে গিয়ে দেখবেন এরা 3-4টা করে কিস্তি দেওয়া আছে। এই টাকা নেয় কে? কোথায় যায়? তাদের তো চরিত্র ভালো না, তাদের টাকাটা তো হালাল না। কষ্ট করে কিন্তু তারা তো ঠেকায় নেয় আমাদের কাছ থেকে। আপনি এনামুল ভাই এখানে আছেন, যদি বৃষ্টি হয়, কালকে যদি সকালে আল্লাহতে কোনো বৃষ্টি হয়, এনামুল ভাই যদি কোর্টে কোনো জরুরি কাজ থাকে, বাবুবাজার ব্রিজ পার হইতে এনামুল ভাই লাগবে 300 টাকা। এটা লিখে রাখেন, বাবুবাজার ব্রিজ থেকে রাজবাজার কোর্ট পর্যন্ত যাইতে এনামুল ভাইয়ের ভাড়া গুনতে হবে 150 টাকা। বৃষ্টি, ভাই যাবো না, না যাবো না ভাই বৃষ্টি, এই জোর করে লই যাবেন, জোড়া 300, আবার আইবেন 300। এই যে অভিশাপের একটা টাকা, এটাও এদের একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো ওনার এখন শুধু ওনারও তো একটা সেফটির ব্যাপার আছে। বৃষ্টিতে ভিজবে, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এটারও তো একটা সেফটির একটা ব্যাপার আছে। এটা তো তার মানতে হবে। মেনেই তো এখন আমি তারা টাকা দিলে, এখন আমি আমি যদি 20 টাকার ভাড়া যদি 150 টাকা দিই, আমরা সেফটি হয়ে গেল না? আর 150 টাকাটা না দিলে আপনার জ্বর হবে না, আপনি ভিজবেন না, আপনি আইসেন না। আমি বিকল্প বলছি যে আপনি আসছেন, 20 টাকার ভাড়া আপনি 50 টাকা নেন, এই জন্য 150 টাকা ভাড়া। এই যে ঠেকা গাড়ে গাড়ে প্রত্যেকটা মানুষকে ঠেকা নিয়ে হাসপাতাল, সরকারি হাসপাতালে গিয়ে দেখেন, না পা, 4টা না পা বড়ি ছাড় আর কিচ্ছু পাইবেন না। একটা ভালো একটা ওষুধ লেখুক, খালি একটা দামের একটা 20 টাকা দামের একটা বড়ি লেখুক, কিন্তু নাই, হ্যাঁ নাই, এটা ভাই দেয় না। কিন্তু হাসপাতালের যারা দায়িত্বে আছেন, স্টোরের দায়িত্বে যারা আছেন ওষুধের, গে দেখেন গে এদের অবস্থা, এদের এদের গড়ে গে দেখেন। আমি কয়েকটা আত্মীয় আছে আমাদের, নাম বলবো না, আমি
দুঃসম্পর্কের আত্মীয়, আমি তাদের সাথে দেখলাম তাদের বাড়িতে এখনো কোনো ওষুধ নাই যে তাদের বাড়িতে নাই, এখনো কোনো ইনজেকশন নাই যে তাদের কাছে নাই। আর আমার জন্য বরাদ্দ এই 2টা গ্যাসের ট্যাবলেট, 2 টাকা দামের গ্যাসের ট্যাবলেট আর 1 পাতা নাফা। আমার না এখানে আমার ওষুধ ওষুধটা তো দায়িত্ব আসলে এখানে এখানে সরকার রক্তদাতা হয়তো, না না কেউ তার সরকার, বাইরে বিক্রি করার মতো সরকার কিছু কিছু দামি শক্তি ওষুধ আছে সম্পন্ন যেগুলি, বা বিক্রি না করতে আমি পারে না। আমি বলি কিন্তু আমি বলি সরকার বাস্তবতা কিছু বেতন কিছু দেয় না, দামি, এটা কিছু এটা কিছু দামি ওষুধ আছে সরকার এইগুলি দেয় না, বা এইগুলি বরাদ্দ নাই, বা এইগুলি হচ্ছে ইয়া নাই, এই সাপ্লাই নাই। কিন্তু আমার জানা মতে 100-র মধ্যে 80টা ওষুধই সরকার হাসপাতালে দিয়ে রাখছে। কিন্তু আপনি পাইবেন বড় জোর গ্যাসের ট্যাবলেটটা আর না পাড়া, আর সব আপনি কিনে আনেন বাইরের থেকে। আপনি কেনার লোকটা কিনে এনে দিলেন, আপনার লাগবো একটা এনে দিতে, লিখে দিচ্ছে 3 আপনারে, আপনার একটা কেনার লোক এই যে হাতে দিবেন, মানে এখানে যে আপনার লাগবে সিস্টেমটা একটা, হয় আমি বলি সেই হিসাবে আপনার আমরা লাগবে একটা, কিন্তু আপনার রিপোর্টে লেখছে পাই 3টা, দেওয়া আপনি হয় 3টা আনবেন। এখন আমি বলি আপনাকে সিস্টেমটা বলতে, এরা যে আমাদের কুকিগত করে রাখছে, এরা যে আমাদেরকে জিম্মিটা করে রাখছে, এই জিম্মি থেকে কি আমি বেরোতে পারছি? আমি কি প্রতিবাদ করতে পারি? আমার ন্যায্য অধিকারটাকে কেউ বলে আমাকে? আমি যখন হাসপাতালে পরিচালকের কাছে যাই, তারপর তো পৌঁছাইতে আমার 100টা জবাবদিহি করতে হয়। এখন গেলে কি কিছু সমস্যা আছেন, কি কারণে আসছেন স্যার, এই ঘটনা, আমি তো রোগী। হ্যাঁ, রোগীর সাথে আপনি স্বজনপ্রীতি করছে কি খারাপ ব্যবহার করছে, যে না, তাহলে আমার ওষুধ বরাদ্দ দেখেন, এই ওষুধ বরাদ্দ আমি কয়ে দিচ্ছি, জান দেখেন পাবেন। কই হয়তো উনি কয়ে দেওয়া ফোন দিয়ে শিথিল, এরপরে কি দ্বিতীয়বার যাওয়ার সুযোগ আছে? নাই। না। এখন উনি যদি আমার অভিযোগের সত্যতার জন্য উনি নিজে আসতেন, বা ইন্সপেকশনের জন্য একজন লোক পাঠাইতেন, যে দেখেন তো উনি কি বলে, ওষুধ যে পাইছেন আসলে কি সেই ওষুধটি পাওয়ার যোগ্য কিনা। আমার এই যে আমার একটা আস্থার জায়গা, এই আস্থার জায়গাটা তৈরি করতে হলে একটা রাজনীতিবিদ লাগবে, শক্ত গার্জেন, শক্ত রাজনীতিবিদ। এই জায়গাটা সর্বকিছুর মূলেই রাজনীতি ভাই। যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, ক্ষমতার পালাবদল হয়, এখানে রাজনীতিবিদরাই সর্বশ্রেষ্ঠ থাকলে সব সম্ভব। এই সরকারি, আপনি খালি একজনের দোষ আছেন, রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা নিচে পাচার করে। এই রাজনীতিবিদদের দুর্নীতি পরায়ণ হওয়ার পিছনে এই সবচেয়ে বড় অবদান কার? এই আমলার। এই কানাডা বেগম পাড়া বাড়ি এরা করতে করে, এরা তো জব দিয়ে এরা তো আসে না, এদেরকে তো জনগণ প্রত্যাখ্যান করে না, তারা তো আরামাসি আছে। যে সুতরাং একজন রাজনীতিবিদ যখন আপনাকে ওয়াদা দিয়ে আসছে, মোহন ভাই আগামী যদি ইনশাল্লাহ আমি নির্বাচিত হই, আপনার এলাকার রাস্তা আমি পাকা করে দিব, উনি যখন করতে পারলেন না, আমরা দৌড়াইতেছি, বা পাকা করলেও দৌড়াইতেছি, কেরে কইতেছে যে এইটা তো অনেক দামি কাজ ছিল, আপনি কাজটা হালকা করে করে আসছেন। আরে ভাই, আমি তো একটু করে আসছি, কিন্তু আমার যে চালিকা শক্তি দেয়, আমি যে ইঞ্জিনিয়ারদের কাজটা করাইছি, বা আমি যারা দিছি কাজটা, এই ইঞ্জিনিয়ারকে দেখেন গা লক্ষ লক্ষ টাকা এই রাস্তাতে খাইতেছে। একজন জেলা প্রকৌশলী, একটা একটা ছোটখাটো ব্যাংক, একজন আমাকে একদিন একটা তথ্য দিল যে ভাই, একটা জেলার প্রকৌশলী সড়ক ও জনপদে সে একটা ছোটখাটো ব্যাংক। এখন আপনি এইটা বুঝেন যে একজন জেলার প্রকৌশলী কি পরিমাণ টাকার মালিক। জি, এই যে এনামুল দুর্নীতি ভাই পরায়ণ, খালি আমরা রাজনীতিবিদরা দুষলে হবে না, আমলারাও দায়ী। এই কারণে রাজনীতিবিদরা এটা না, শাসন করতে হবে, যেহেতু রাজনীতিবিদরা শাসন যদি করার দায়িত্ব আপনার। সঠিক সঠিক পথে চালিত হয়, রাজনীতিবিদ যদি সঠিক থাকে, আমি তো তাহলে সেটাই বলছি, আপনার সমস্ত কিছুর জেলা মূলে, প্রশাসক বলেন, আপনি ইউনো বলেন, সমস্ত ওসি কিছুর বলেন, মূলে, ওসি বলেন, তারা সমস্ত যদি একটা এইটা উচিত। জবাবদিহিতার আওতায় থাকে, তখন আর আমি এই ওই আমি সেটাই দুর্নীতিটা বলছি, করে না। ধরেন আপনার যে কোনো আপনার একটা কথা, বরাদ্দের কাজ, একটা আপনার রাস্তা বরাদ্দ, 100% আমি তো কাজের এটাই ভিতরে আপনি আমি তো এটাই বলছি, আপনি তো 70% কাজও আমি যদি তো করেন, আমি তো আপনাকে এটাই 60% বলছি কাজও যে, যদি করেন, আমি তাই না? এটাকে বলছি যে একজন রাজনীতিবিদ যখন একজন সংসদ সদস্য, এলাকার সংসদ সদস্য মানে কি, এলাকার তার সকল কিছু দায়িত্ব তার উপরে ন্যস্ত, তার আইন টাইন শুরু করে সবকিছু তার উপরে ন্যস্ত, প্রশাসনিক সব কর্মকর্তা তাকে স্যার বলবেন। মানে স্যার যদি আপনার এই চোখ টিপ দেয়, স্যার যদি মনে করেন যে চিপা দেয়, এটা সুযোগ দিয়ে দেয় আপনার, তা আপনি কতটুকু পরে উঠবেন? আর স্যার যদি কঠোর থাকে, শক্ত থাকে, না আমার উপজেলা 1 টাকা দুর্নীতি করতে আমি কাউকে দিব না, কোন কর্মকর্তার বাপে সাহস আছে যে এখানে আর একটা দুর্নীতি করার? কারণ আমি যখন সৎ, আমার আশেপাশে আমি কাউকে বিরতে দিব না। এইটা রাজনীতিবিদরাই আপাদ মস্তক সবকিছু করার মূলে। জি, এনামুল ভাই, জি, আমাদের না রাজনীতিতে এই সুন্দর। প্রজন্ম ভিত্তিক একটি আমূল পরিবর্তন আসা আবশ্যকতা কতটুকু? ভাই আবার বলেন, কি আর বুঝি নাই। আমাদের রাজনীতিতে প্রজন্ম ভিত্তিক একটি আমূল জি, পরিবর্তন আসা কতটুকু দরকার? প্রজন্ম ভিত্তিক। প্রজন্মগত, হ্যাঁ, প্রজন্ম ভিত্তিক।
পরিবর্তন আপনি যে এই প্রবীণই বলেন আর নতুন প্রজন্মই বলেন আর পুরাতন প্রজন্মই বলেন আর প্রবীণই বলেন, এখানে এই নতুন পুরাতন মূল বিষয় না। আমার যতটুকু ধারণা সেটা হলো যে শাহিন সাহেব এখানে আপনার মাইক্রোফোনটা বন্ধ রাখেন। গুণগত মান, এখানে রাজনীতিতে গুণগত মানের পরিবর্তন দরকার। বর্তমান রাজনীতিতে যে গুণগত মানের নেতৃত্ব আছে, এই গুণগত মান দিয়ে কোনো দেশ চলতে পারে না। একটা দেশ পরিচালনার জন্য যে গুণগত মান প্রয়োজন, সেই কোয়ালিটির, সেই মান সম্পন্ন নেতৃত্বের সংখ্যা, নেতৃবৃন্দের সংখ্যা একেবারেই নগণ্য, শূন্যের কোটায়। এখন আমি যদি বক্তৃতা দিতে পারি বলেই আমি যদি নেতা হয়ে যাই, আমি মিছিলে মানুষ আনতে পারি 100-200, তাই যদি আমি নেতা হয়ে যাই, এটাই যদি নেতার মাপকাঠি হয়, আমার আমি 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 ব্যবসায়ী, আমি নির্বাচন আমারে প্রতিদিন আমারে কি বলে, আমাকে যদি আপনার নমিনেশন দেওয়া হয়, তাহলে আমি 100 কোটি টাকা ফান্ডে দিতে পারবো। আর নেতৃবৃন্দকে প্রত্যেকে আরো 1 কোটি করে দিয়া দিব, আরো 20 কোটি 50 কোটি টাকা আমি খরচ করতে পারবো, 200 কোটি টাকা আমি খরচ করতে পারবো। এই যদি হয় নেতৃত্বের মানদণ্ড, তাহলে এখানে আমার বলার কিছু নাই। আর এই মানদণ্ড দিয়া এই দেশ পরিচালনা করা, সঠিকভাবে পরিচালনার কোনো ন্যূনতম কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি। জি, আরেকটা আপনার করতে চাই, একটু ডিস্টার্ব করতে চাই। বাস্তবে আমরা কি মত প্রকাশের স্বাধীন, নাকি সামাজিক ও রাজনৈতিক ভয় আমাদের কে আঁকড়িয়ে ধরে? হ্যাঁ, স্বাধীন বলার সুযোগ নাই। স্বাধীন তখনই হইতে পারা যায় আপনি যখন ভালো কিছু বলবেন, বলার যখন আপনি আপনি কোনো ভয় থাকবে না, নির্ভয়ে বলতে পারবেন। এবং ভালো কিছু বললে আপনি এখানে আপনাকে কেউ হুমকি দিবে না, কোনো ধরনের আক্রমণ চাপ করবেন। সৃষ্টি করবে না। হ্যাঁ, আক্রমণ করবে না। এই আতঙ্কর পরিবেশ যদি না থাকে, নিশ্চয়তা থাকে, তখনই আপনি বলতে পারবেন যে আমি স্বাধীন। এখন বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতি শাহিন সাহেব, আপনি কি আছে, মনে করেন? পুরাপুরি ভাবে আছে, হয়তো কিছু আছে, কিন্তু পুরাপুরি আছে বলে আমি বিশ্বাস করি না। কিছুটা আছে, কিছুটা আছে, কিছুটা থাকবে, কিছুটা আছে। শাহিন সাহেব, কিছুটা আছে, মত কিছুটা আছে। প্রকাশের স্বাধীনতা বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান রাজনীতিতে কিছুটা মত প্রকাশের স্বাধীনতা আছে বিগত সরকারের আমলের থেকে। আপনি কি মনে করেন? প্রশ্নটা বুঝতে পারি না, একটু ভালো করে বলেন। মানে আমাদের যে মত প্রকাশের যে স্বাধীনতা, সামাজিক ও রাজনৈতিক ভয় আমাদেরকে আঁকড়ে পৃষ্ঠে ধরে, নাকি আমরা ফ্রিলি আমাদের যে মতটা অভিমতটা আমরা প্রকাশ করতে পারি? এটা বিগত আমি ভাই সরল সোজা মানুষ, আমি আপনার একটা কথা বলি, আমাদের সবকিছুর মূলই হলো টাকা। আপনি রাজনীতিতে এই সবকিছুর মূলই রাজনীতি, একটা কথা বলি, মত প্রকাশ স্বাধীনতা রইলো আমার টাকার উপরে। আপনি যখন একটা চেয়ারম্যানের নির্বাচন কেউ করে, যিনি করছেন তিনি বুঝিয়েছেন, একজন সৎ মানুষ যখন রাজনীতিতে আসে বা চেয়ারম্যানের নির্বাচন করতে আসে, প্রথম শুরু করি আমি এটা দিই, তার ভোটের হিসাবটা দেখেন তো। আর একজন কালো টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার ভোটের হিসাবটা দেখেন তো। জনগণ কেমন দোয়া তুলসী পাতা বানায় দিয়েন না, তারাও কিন্তু কম দায়ী না। 1 কাপ চা, একটা রুটি আর 500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি হয়ে যায়। আমি কি আমার নীতি আদর্শের বিরুদ্ধে আমি আছি? আমার জনগণ আছে? সুতরাং আমি এটা বুঝতে হবে যে আমি এলাকার কাজ করতে হইলে একজন নীতি আদর্শবান সৎ লোককে বেছে নিতে হবে। এখন দাঁড়ায় অনেক নীতিবান সৎ আদর্শবান দাঁড়ায়, তার ভোটের সংখ্যা 300 থেকে সর্বোচ্চ 400 ভোট। আর একজন কালো টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার টাকার উপরে নির্বাচন হয়ে যায়। তো এটাই ভোটটি আসছে কোত্থেকে? তার এই টাকা দিয়ে অসংখ্য ভোট টাকা দিয়ে জমা হয়। অসাধারণ এই জনগণ, জন্য আমরা অসাধারণ এই জনগণের জন্য মত প্রকাশের স্বাধীনতা পেলে কি করে সেটা শাহিন সাহেব বলছিলাম, আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? না, শাহিন ভাইয়ের কথাটা এক অত্যন্ত কাপ চা, যুক্তিসঙ্গত। একটা রুটি আর 500 টাকা, হ্যাঁ, তার হ্যাঁ, বিনিময়ে এখানে নিজেকে এই বিকিয়ে দেওয়া। হ্যাঁ,
হ্যাঁ, এই টেন্ডেন্সিটা কিন্তু সৃষ্টি করে সৃষ্টি হয়েছে আমাদের অনেক দীর্ঘদিন আগে সংগ্রামের পর থেকে ৭১-এর পর থেকে কিন্তু এই দেশে না এই জিনিসটা আস্তে আস্তে এই আস্তে আস্তে জিনিসটা ভাই আমরা পরিবেশের সৃষ্টি ওই হয়েছে। যে অনেক আগে থেকে দেখে আসছি, শুধু বাংলার হ্যাঁ, প্রেক্ষাপট না, যে এটা আমরা ওই যে কি বলে আমরা এই যে একটা জনপ্রিয় সিরিয়াল আছে, কি জানি বলে এটারে বলে, এই আর্তকুলের যে একটা সিরিজ, ওইখানেও দেখেছি বায়ে বায়ে প্রতিদ্বন্দ্বিতা করে এক ভাইকে পরাজিত করার জন্য আরেক ভাই যে স্বর্ণমোহর দিয়ে কিনে নেয়। তো সেটা আজকে না, সেটা দীর্ঘদিনের পুরনো, কিন্তু বহুকাল এর থেকে কি বহুকাল আমরা আগের বের থেকে। করতে পেরেছি? ইতিহাস কি আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিনা? হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের দেশে আসলে এই শাহিন ভাই যে সুন্দর কথাটা বলছে যে মানুষ তো এখানে আপনার অল্পতেই তার দামি মানে তার যে গুরুত্বপূর্ণ যে এই ভুট্টা, তার ভুট্টা সে অল্প দামে সে বিক্রি করে দিতেছে এবং মানে বিবেকহীন ভাবে বিবেকহীন ভাবে। বিবেকহীন ভাবে হ্যাঁ, বিবেকহীন ভাবে সেইখানে চিন্তা সে তার কাছে এই জিনিসটা একেবারেই মানে মূল্যহীন। ভুট্টাকে বা এই জনগণ ভুট্টাকে একেবারেই মূল্যহীন জনগণের কাছে মনে হইতেছে। আসলে যে ভুট্টা অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাদের দেশের অধিকাংশ জনগণ এটা বুঝতেই রাজি না। এটার কোনো মূল্য আছে বললে মনে করে আমি যদি মূল্যহীন এখানে যদি জি এনামুল ভাই, আপনার কথাতে আমি আসি, যখন নির্বাচন আসে তখন এলাকায় একটা সাজ রব মানে উৎসবের মতো মনে হয়। এটা খাওয়ার উৎসব, বুড়ের উৎসব না, এটা একটা খাওয়া দাওয়ার উৎসব। দেখেন খাওয়া দাওয়ার পর্ব কয়টা, একজন চেয়ারম্যান একটা ইউনিয়নে কমসে কম ৫ জন চেয়ারম্যান প্রার্থী দাঁড়ায়। ৫ জনের কাছে আমি চেয়ারম্যান প্রার্থীর কাছে খাইতেছি। একটা সংরক্ষিত নারী আসনে কি মিনিমাম ৩ থেকে ৪ জন দাঁড়ায়। এইখানে কয়জন দেখেন, একটা ওয়ার্ডের ৩-৪ জন মেম্বার দাঁড়ায়। আমার তো শুধু খালি কাহন আর কাহন। লাস্টে আমি ভোট করে দিলাম, হিসাব করে দেখলাম লাস্টে আমাকে যে টাকাটা দিল মুট করে, আমি এই টাকার উপরে ভোট দিয়ে দিলাম। এখন ভোট দেওয়ার পরে এই চেয়ারম্যানের কাছে আপনি কাজের প্রত্যাশা করেন। একটা চেয়ারম্যান আমার আত্মীয়, আমি নাম বলবো না, আমার একজন আত্মীয়, খুব কাছের আত্মীয়, উনি চেয়ারম্যানই নির্বাচন করে গিয়ে পাশ করতে গিয়ে ওনার ২.৫ কোটি টাকা বিসর্জন দিতে হয়েছে। এই ২.৫ কোটি টাকা জোগান কোত্থেকে আসে? উনি আসছিলেন জাস্ট একটা নির্বাচন করবেন, মানুষকে বুঝাবেন যে আমাকে ভোট দিলে আমি সততার সহিত কাজ করবো। যখন ২.৫ কোটি টাকা ওনার ফান্ডে চলে গেছে, তখন তার মাথার ভিতরে তার এই প্রতিশোধ নিশাটা গেছে যে আমি ২.৫ কোটি টাকা খরচ করছি, সুতরাং আরো ৫ কোটি টাকা কিন্তু কামাই নিতে হবে। একটা ইউনিয়ন পরিষদে কিন্তু অনেক বাজেট আসে। এই চেয়ারম্যানরা যদি ১ টাকার কাজও না করে আমার মনে কোনো কষ্ট লাগবে না। কারণ এই যে আমরা যে কায়া রাখছি, আমরা যে রুটি, কলা, টাকা তার কাছ থেকে একদম জীবনে যে সিগারেট দেখছে না, সিগারেট যে জীবনে দেখছে না, তার একজন জিজ্ঞেস করো, এই চাচার একটা বিড়ি দেন। কয় না, আমি তো বাবা বিড়ি ৩ মাস আগে খাওয়া ছেড়ে দিছি, ডাক্তার নিষেধ করছে বিড়ি খাওয়া। এখন উনি সিগারেট খায়, কি সিগারেট খায়? স্টার সিগারেট খায়, খাইতো বিড়ি। এখন উনি সুযোগ পাইছে, আমি ৩ মাস আগে বিড়ি খাওয়া ছেড়ে দিছি। মেইনটেইন করতে পারে তাদের তাদের দরকার বেতন সুইচ। এইটা তো আছেই ভাই, এইদিকে আমি নাই গেলাম, স্টার সিগারেট দিই বলি, হ্যাঁ একটা বিড়ি খাওয়া লোকটা মানে যদি স্টার সিগারেট, হ্যাঁ এখন আপনি লজ্জায় পড়ে গেছেন না। এখন আমি আপনাকে বলি, আপনাকে লজ্জায় ফেলে দিচ্ছে কিভাবে? আপনি প্রার্থী, আপনি যখন তাকে এই কথাটা বলছেন যে এই চাচারে এই চা দেও আর বিস্কুট দেও আর চাচার একটা বিড়ি দেবো, বাবারে আমি তো বিড়ি খাই না আর ৩ মাস আগে না, এখন আপনি বিপদে পড়েছেন, বাধ্যই আপনি একটা স্টার সিগারেটের প্যাকেট না থাকলে তার হাতে ২০০ টাকা ধরা দিতে বাধ্য হয়েছেন, কারণ সে সিগারেট চাই লাইছে আপনার কাছ থেকে। আপনি কি ইচ্ছা করলে একটা সিগারেট দিতে পারবেন তারে ভোটার জন্য? তখন চিন্তা করছে এবারে একটা দিছে, তাইলে মনে হয় এনামুল ভাই মনে হয় আমার ২ প্যাকেট দিছে, তাহলে এনামুল ভাই বালা। এনামুল ভাইয়ের কাছ থেকে ফিরে যখন আরেকজনের কাছে গেছে, হ্যাঁ দিছে পুরো ১ কার্টুন, তখন কইতেছে না এই বেটাই বালা, এবার মন বড়, এই বেটা ১ কার্টুন দিয়েছে। হে নগে দেখে, হ্যাঁ হে নগে দেখে। ওই ব্যাটার না, ওই হালাই ভালো। এখন এখন আমি বলি, এইখান এনামুল ভাইয়ের কাছ থেকে একটা কার্টুন পাইয়া গেছে আরেক বেটার কাছে, হ্যাঁ দিছে ২,০০০ টাকা, কইতেছে এই বেটাই বালা। এই বেটার কাছ থেকে খাওয়া শেষ, লাস্ট একজনে কইতেছে চাচা কিছু যদি মনে না করেন বাবা, আমার তো আল্লাহ দিলে টাকা পয়সার কোনো কমতি নেই, আমি আসছি আপনার সেবা করার লাগে, কিছু মনে না করলে এই মুট করে দিলাম, গইনা গিয়ে দেন ৪,০০০ টাকা, আমরা বুট কয়টা সাইডকে ৪,০০০ টাকা হাতে দিয়ে দিছে। এখন কইতেছে গুর কোনো হালাই ভালো না, সবচেয়ে বড় ভালো হইলো মামুন ভাই, মামুন ভাইয়ের মনটাও বড়, ওটা ৪,০০০ টাকা আমার হাতে বলে যাচ্ছে। আর আমি কি দিলাম একটা স্টার সিগারেট,
আমি দিলাম 1 প্যাকেট, পরে গেল 1 কার্টুন, পরে গেল আপনার 1000 2000 টাকা, পরে গেল গা 4000 টাকা। তখন এই বুটটা এইভাবে বিক্রি হয়। আর আমরা বুড়ারা এই সুযোগটাই নেই, যারা কোন সময় আসবো, এরা কোন সময় আসবে। আমাদের এই ময়মনসিংহের একটা বাঁকা আছে, বাঘা ভাতা, যে মাছ মারার জন্য একটা ফাঁদ ধরা, যে পানি যখন স্রোতের নামে তখন একটা ছাই পাতি আমরা, তখন এটাকে লাগে, মাথায় লাগে। তখন এই বুটাররাও এই ছাই পাইতে বই তাই কোন সময় আইবো। আমি এই যে গত নির্বাচনে, ইউপি নির্বাচনে মামুন ভাই নির্বাচন করছিলেন, ইউপি আমি বাইককে দেখি আমার এলাকার কি একটা অবস্থা রে ভাই, খাওয়ার সন্ধ্যা হইলে দেখি এরকম শিশু বাচ্চা থেকে শুরু করে একবার বুড়া মানুষ এই একবার গুল বেঁধে বইতে, কোনো কাজ কাম নাই। কাজ কি অবস্থা, আজকে কাম কি কইতেছে, বাট আজকে অমুক সাহেব বানাইতেছে, তারিখ দিছে, এই সব এই সাহেবের লোক। এনে 20-50 জন যা বইছি, আইতে একটা স্লোগান দিছে, সব হের লোক। আর হে তো আয় দেখে বাবারি বাবা, আমার তো বুড়ের অভাব নাই। আই দাও আর দাও, কি দিবা দেও, দিয়া এনে বিল হইছে কত। ও দোকানদার একটা হিসাব বুঝবেন না, দোকানদার করছে কি এনে সব দিয়ে এনে 1300 টাকা বিল হইছে। এ লেখকে দিয়েছে 2200 টাকা, 300 এ টাকা। লেখকে দিয়েছে 2200 টাকা। না, না, তখন 300 যাওয়ার টাকা। সময় চেয়ারম্যান, হ্যাঁ 370 টাকা। 1300 টাকাটা ধরেন 2200 বা 2300 টাকা লেখছেন। চেয়ারম্যান যাওয়ার সময় জিজ্ঞেসে, কেউ দিলু তুমি যে খাওয়াইলেন কত হইছে, কইছে ভাই সাহেব এটা তো এই মিলে 2312 টাকা বা 13 টাকা হইছে। এই না 2000 টাকা দিয়ে গেলাম। আর কাল বাদে কি হয় না, এবার আমি লোক পাঠাই এমনি। এই চেয়ারম্যান 2000 টাকা দিয়ে গেছে গা। এই দোকানদার যে একটা পাইতারা হেন, এটা ভাই না না দেখলে বিষয়। আমার বাড়ির সামনে একটা কাজ দিল, এটা আমি নিজে 5 দিন ছিলাম, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, আমি দেখছি এটা। রঞ্জন জিজ্ঞাসি করি বেড়াই তাহলে রাহরে না, সারা 5 বছর পরে একটা নির্বাচন আইয়ে আমরা করে টাকা কামাইতে দেবো, এই যে একটা টেন্ডেন্সি। এখন আমি এনাল ভাই একটা সবচেয়ে সত্য একটা নির্মম সত্য একটা কথা বলি। আমার এলাকার একটা লোক চেয়ারম্যান নির্বাচন করছিলেন, ওনার নাম হলো সুলতান উদ্দিন। উনি বিগত 2 পিরিয়ড মেম্বার ছিলেন পাকিস্তানের পরে পরে, দেশ স্বাধীনের পরে পরে। অত্যন্ত সৎ মানুষ। উনি যে বাঘের চাউলটা পাইতেন, উনি একটা চাউলের, একটা চাউলও একটা মুরগিরে দিতেন না, এটা জনগণেরটা। সে বলতো এটা জনগণের, এটা আমার হক নাই, আমার জন্য বরাদ্দ আলাদা। এই লোকটা যখন চেয়ারম্যান নির্বাচন করে, ওই একটু আর একটু বলে নেই, এই লোকটা আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি দায়িত্বে ছিলেন প্রায় 22 থেকে 23 বছর। তখন এই লোকটা শারীরিক অসুস্থতার কারণে এখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। নেওয়ার পরে অনলি 2টা টাকা হিসাব দিতে পারে নাই, 22 বছরের জীবনে 2টা টাকার হিসাব সে দিতে পারে নাই। 3টে জুম্মার নামাজের সময় 3 মসজিদে 3বার জুম্মার নামাজে, 3টা শুক্রবারে নামাজে জুরাত করে মাপ চাইছে, আপনারা আমার মাফ করবেন, আমার এটা 2 টাকা কোথায় খরচ করতে আমার মনে নাই। তো সবাই আলহামদুলিল্লাহ কইছে, না না আপনার প্রতি কোনো অভিযোগ না। হঠাৎ করে আরেকদিন জুম্মার নামাজ হইলে রুমরে দাঁড়ায় গেছে গা। হঠাৎ করে আরেকদিন জুম্মার নামাজ এসে বলতেছে, আমার মনে পড়ছে একদিন মাগরিবের নামাজের আজান হচ্ছিল, তখন আমি আসি কারেন্ট নাই, হুজুর এই অন্ধকার আজান দিচ্ছে, আমি দৌড়ে গিয়ে একটা মোমবাতি আনছিলাম, 2 টাকা দিয়ে 2 টাকা লেখতে মনে নাই। উনি হিসাব বুঝাই দিয়ে গেছে। এই লোকটা যখন চেয়ারম্যান নির্বাচন করে, তার ভোট পাইছে 92টা আমার ওয়ার্ডের। এখন আমরা কয়জন তারা ভোট দিচ্ছি, অন্তত পক্ষে আমি 12টা বাদ দিলাম। এই যে এত একটা সৎ মানুষ, তারা কেমন ভোট, সে 1 টাকা খরচ করে নাই। পোলাপান মিছিল নিয়ে গেলে কইতো, বাবা রে তোমরা মিছিল নিয়ে আসছো, তোমাদেরকে কাওয়ানি মতো আমার কিছু নাই, কলে পানি ছাড়া। পোলাপান এনে কিতা মিছিল দিতাম, যাই হেন যাই কেউ মুখে মানে পাইতে এনকে দেখবেন 2 নেতা পাইতেছেন। এই সৎ মানুষটাকে আমরা মূল্যায়ন করছি, জনগণের দোয়া তুলসী পাতা মানে দিয়ে না। জনগণ আমরা এই এই যে পলিসিটা, এই জনগণ চাইলে দিয়ে রাজনীতিবিদরা চাপাই দিচ্ছে। রাজনীতিবিদরা বাধ্য হয়েছে এই টাকা কামাইয়া নিয়ে ডালার জন্য। আর রাজনীতিবিদরা এমনি এমনি টাকার এই যোগান দিয়া, এই দলেও যে মনোনয়ন দেয় 100 কোটি টাকার মালিক দিকে, এই কারণে যে এখানে 50 কোটি টাকা খরচ করে আমার আসনটা উদ্ধার করে দেওয়ার মতো ব্যক্তিটা কে আছে, এই জনগণ বানায় দিছে। জনগণের পাইতারার কারণে এরা চালাক হয়ে গেছে ভাই। জি, এনামুল ভাই। না, এটা জি, আইন ভাই যে কথাটা বলছেন এটা একেবারে 100% সত্য, 100% সত্য। এখানে রাজনীতির পদে যারা বসা থাকেন, যে নেতৃবৃন্দেরা রাজনীতির পদে যারা বসা আছেন, তার অধিকাংশ লোক রাজনীতির মানে ন্যূনতম ওনাদের যোগ্যতা নাই, এবং ওনারাই ব্যবসায়ীদেরকে ওনাদের এজেন্ট ফিট করে, ওনাদের টাকাওয়ালারা ওনাদের কাছে নমিনেশন দেওয়ার জন্য ওনারা এজেন্ট ফিট করেন। এই এজেন্টের মাধ্যমে টাকাওয়ালাদেরকে তারা আশ্বস্ত করেন যে আমি আপনাকে নিয়ে যাইব, উনি আমার খুব ঘনিষ্ঠ, আমি আপনাকে নমিনেশন নিয়ে দিব, আপনার টাকার ব্যবস্থা করেন। এখন কোটি কোটি টাকার মাধ্যমে মনে করেন নমিনেশনটা নেওয়া হয়। তাহলে একজনে যদি নমিনেশন নিতেই মনে করেন 10 কোটি 5 কোটি টাকা দিয়ে দেন, আবার নির্বাচনের সময় আরো 10 কোটি খরচ করেন, 20 30 50 কোটি টাকা নির্বাচনের সময় খরচ করেন, তাইলে
উনি পরবর্তীতে কাজ করবেন কেন? কেন কাজটা করবেন? কাজ করার তো কোনো ওনার প্রয়োজন নাই। কারণ আর সুযোগও নাই কাজ করার। উনি ৫০ কোটি টাকা যদি খরচ করেন, ১০০ কোটি টাকা খরচ করেন একটা নির্বাচনী এলাকায়, পার্লামেন্ট নির্বাচনে। তো উনি তো এই টাকা ১০০ কোটি টাকা যদি খরচ করে তাইলে উনি তো অন্তপক্ষে আরো ৫০০ কোটি টাকা উনার ইনকাম করতে হবে। তো উনি তো এইগুলো নিয়ে মানে উনার এই ৫ বছরে তো উনার কাভার হয় না। উনি এগুলো নিয়েই ব্যস্ত থাকেন। উনার এই ১০০ কথা কোটি একদম, টাকার জায়গায় ৫০০ কোটি টাকা উনি একদম সত্য কথা, ইনকাম করবেন। একদম সত্য কথা। এগুলো নিয়েই তো উনি ব্যস্ত থাকেন। উনি উনি অন্য কাজ করার কোনো সুযোগ সময় দেওয়ার চিন্তা করার তো কোনো ওনার প্রয়োজনই পড়ে না। ওই যে শাহিদ ভাই বললেন, উনাদের ভোট তো আগেই নিয়ে নিছেন। উনাদেরকে তো আগেই ম্যানেজ করে দিছেন। যা দেওয়ার তো আগেই দিয়ে দিছেন। তাইলে আর এখানে উনাদের জনগণের তো আর এখানে চাহিদা থাকার কোনো কথা না। চাহিদা তো রাজনীতিবিদ আমি আগেই মিটিয়ে দিছি। বিদদের পাশাপাশি আপনার যে অসাধারণ জনগণ, এই যে জি। এই যে পরিস্থিতি, উদ্ভট পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনার অসাধারণ জনগণ কোনো অংশ দায়ী নয়। পুরোপুরি ভাবেই শাহিন দেয়। সাহেব, শাহিন সাহেব, আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা এটাই জানতে পারলাম, বুঝতে পারলাম যে রাজনীতিবিদদের পাশাপাশি এই যে এনামুল ভাইয়ের যে অসাধারণ যে জনগণ, অসাধারণ নৈপুণ্যের কারণে এই বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতির সৃষ্টি, নাকি? আপনার একটা এক্সাম্পল দেই, একটা সন্তান যখন তার ভালো শিক্ষা দীক্ষায় ভালো করে, তখন তার বাবা স্বপ্ন থাকে সে একটা ভালো চাকরি করবে। যখন সে চাকরি নিতে যায়, চাকরি ক্ষেত্রে তখন তার 20 লাখ টাকা ঘুষ লাগে, তখন তার বাবা চিন্তা করে চাকরিটা নিশ্চিত 20 লাখ টাকা দিলে, তখন তার সহায় সম্বল যা তাকে এটা দিয়া সে যখন চাকরিটাতে ঢুকে, তখন এই সন্তানের মাথায় ঢুকে রয়েছে এটা যে আমি তো 20 লাখ টাকা দিয়ে এখানে আসছি, আমার বেতন সর্বমাত্র 22,000 বা 23,000 টাকা বেতন, আমি যদি কোনো স্কোপ পাই তাহলে আমি এখান থেকে কামানি শুরু করি। তখন জনসেবা বাদ দিয়ে সে তখন তার ধান্দাটা নিয়ে ব্যস্ত থাকে বেশি, শুধু অফিসের রুটিন মাফিক অফিসের দায়িত্ব পালন করে যায়, আর পাশাপাশি সে তার আখের গুছানিতে ব্যস্ত। 20 লাখ টাকার বিনিময়ে সে 20 কোটি টাকার মালিক হবে। আপনি প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে দেখেন, তাদের সম্পদের হিসাব দেখেন, তারা কি পরিমাণ টাকার মালিক। এই যে কিছুদিন আগে একটা মহিলা, এই একটা ভদ্র মহিলা বলছিলেন, প্রাইমারি স্কুলের টিচার, 20 বছরের ভিতরে আমি আমার সন্তানকে দেশি মুরগি খাওয়াইতে পারি নাই। আমার দেশটাই তো দেশি মুরগির উপরে জন্ম, পোল্ট্রি মুরগি তো আসছে 400 দিন। আপনি এর আগে কোন মুরগি খাওয়াইছেন আপনার সন্তান? এই যে একটা ট্রলের কথা বললেন, এইগুলি হাস্যকর বিষয়। তো সুতরাং আমি যেটা মনে করি যে রাজনীতিবিদদের ওনার বাড়ি থেকে আবার আমার জনগণ, ওনার এখন বাড়ি আমি আবার জনগণ তিনতলা বিল্ডিং, জনগণ ডুপ্লেক্স। বিকল্প কেউ খুঁজে নেই, জনগণ বিকল্প কাউকে খুঁজে নেওক যে না, এরা এত দুনিয়া টাকার মালিক, এরা যদি ক্ষমতা দিয়ে এরা আরো ব্যবহার হয়ে উঠবে। সুতরাং আমরা তৃতীয় একটা ব্যক্তিকে আমরা নির্বাচিত করি, যে এই লোকটা সৎ মানুষ, কি করে 5 বছর কি একটা লোক একটা ইউনিয়ন দিতে দিবে? বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সুযোগটা নাই। আমি আমি একজন সেটাই সৎ বলতেছি। মানুষ, এখন এখন একজন একজন সবকিছুই সৎ মানুষ, একজন আপনি সৎ মামুন ভাই, মানুষ নির্বাচন আপনি করবে যখন একটি আপনার আসন থেকে আপনি 2 থেকে 2.5 লক্ষ ক্ষমতার লোকের বাইরে থেকে করবে। আপনার 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 কথা বলার জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন, আমি আপনার কথা বলতেছি অনেক সুন্দরভাবে গুছায় বলতেছি, বা এই কারণগুলি দেখাইতেছি, কিন্তু আপনিও আমি যখন এই দায়িত্বে যাব, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, আমাদের কিছু সীমা লঙ্ঘনের ব্যাপার থাকে, যে এর বাইরে যাওয়া যাবে না। তখন আমরা এই সিস্টেমই চলবো। আমাদেরকে যারা চালাইবেন তারা যেন সঠিক থাকে, তারা যেন একদম সত্য এবং ন্যায়ের পথে থাকে, তখন আপনাকে এই সুবিচারটা পাবেন এবং সুফলটা পাবেন। রাষ্ট্রের গোড়ার হ্যাঁ, থেকে যদি আপনি শুরু করেন, আপনার আম গাছে আম ফলনে আশা করবেন, আম গাছ থেকে আমের আশাই করবেন, জাম আশা করতে পারেন না। সুতরাং রাজনীতিবিদরা যদি, যারা দেশটা চালিকা শক্তি, যারা গণতান্ত্রিক দেশ যেহেতু নির্বাচিত সরকারের মাধ্যমে চলে, সুতরাং যারা নির্বাচিত হয়ে আসেন, প্রত্যেকটা সংসদ সদস্য এবং প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, যদি প্রত্যেকটা করাপশন যদি সে বন্ধ করতে পারে, তখনই আপনি সুন্দর হবে। আর আপনি আমি সারাদিন ঠেললেও কোনো কাজে আসবে না। আপনি যদি আমি যেটা কথা প্রতিবাদ করি, আমি যে কোনো একটা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন আমার পিছনে এরকম শক্তি লাগবে, আমার এই কথাটা গ্রহণযোগ্য কিনা আমাকে সাপোর্ট দিতে হবে। আর আমি যদি এখানে একলাকে ফাঁসিয়ে যাই, তখন আমি শেষ, জি, আমি 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 গ্লানি আমি খান হয়ে যাবো। আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে আমাদের দেশে মতের স্বাধীনতা বাড়াতে আইনগত সংস্কার কতটুকু জরুরি, নাকি সামাজিক সহনশীলতাই পারে আমাদেরকে এ থেকে উত্তোলনের পথ দেখাতে?
জি এনামুল ভাই, যে আমাদের দেশে মতের স্বাধীনতা এখন বাড়াতে যে আইনগত সংস্কার কতটুকু জরুরি, নাকি সামাজিক সহনশীলতাই এটা বৃদ্ধি করতে পারে? মোহন ভাই আইনের আইনের সং- একটা মিনিট আমাকে একটু সুযোগ দেন। আমি একটু সময়ের বাধ্যবাধকতার কারণে আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, আপনারা আলোচনা চালিয়ে যান। জি আমি একটু আপনি এটা একটা উত্তর দিয়ে যাবেন যে বাংলাদেশে মতের স্বাধীনতা বাড়াতে আইনগত সংস্কার কতটুকু জরুরি, নাকি সামাজিক সহনশীলতাই পারে এটাকে ঠিক করতে? মতের স্বাধীনতা বাড়াইতে হইলে যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মতের স্বাধীনতা একটা ব্যক্তি আমি স্বাধীনতা, আজকে এইটাকে সরকারের নামে আপনার সরকার একটা বাজে কাজ করছে, সেটা নিয়ে আমি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে পারবো। একজন প্রশাসন একটা অন্যায় কাজ করছে, তার বিরুদ্ধে আমি একটা প্ল্যাকার্ড নিয়ে কারাতে পারবো, আমি কথা বলতে পারবো, আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমি যদি লিগ্যালিটির ভিতরে থেকে করি। এটা এটা 100% সত্য কথা। আপনার সুরক্ষা আপনার সংবিধান আপনাকে দিয়ে দিছে, কিন্তু এটা এই একটু আগে এনামুল ভাই একটা কথা বলছিলেন যে আইন দুই ধরনের, আইন সবার জন্য সমান, একটা কথা আছে, আইনের ভাষায় শুধু লেখা আছে, কিন্তু আইন দুই ধরনের, দুই ধরনের। শোষক শ্রেণী আর হইলো শোষিত শ্রেণীর জন্য, গরিব শ্রেণীর একটা আইন আর এলিট শ্রেণীর জন্য একটা আইন। আমার মতে স্বাধীনতা বলতে আপনি যখন একটা রং কাজ করছেন, আপনি সরকারি আছেন মানলাম, আমি বিরোধী দলে, আমি আপনার ভুলটা ধরার জন্য আপনাকে আমি একটা মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পরে আমার উপরে স্ট্রিং রুলার চালিয়ে দেওয়া হইলো। এটা যেন না হয়, এটার জন্য একটা সুন্দর ব্যবস্থা, না, সেই সমাজ ব্যবস্থা সুযোগটা তো গড়ে ওঠে। আসলে এই একটি যে বিগত 5 আগস্টের যে মানে এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়, সেই সুযোগটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছিল। মানে পর্যায়ক্রমে মানে ডে বাই ডে সেই সুযোগটা কি আমরা হারিয়ে ফেলছি কিনা? কারণ হারিয়ে গেছে, সুযোগটা একবার হারিয়ে গেছে, সুযোগটা হারিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বাংলাদেশের ইতিহাসে এক বাক্যে সকল পেশার লোকজন মেনে নিয়েছিল। এক সাধুবাদ বাক্যে জানিয়েছেন। মানে মেনে নিয়েছিল। সাধুবাদ তো মানে অবশ্যই, সাধুবাদের পরে তো হলো এক কথা মেনে নেওয়া। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, জামাত বলো, আদার্স অন্যান্য যত দল আছে, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, চাকরিজীবী, ব্যবসায়ী, সকল ধরনের সকল সেক্টরের লোকজন এক কথায় এক বাক্যে মেনে নিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দিন গেছে, দিন যাচ্ছে, আর বিভাজন 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 তৈরি হচ্ছে। কিন্তু তখনই দরকার ছিল সবার আগে দুই সবার ইউনিয়ন। আগে হইলো প্রতিহিংসা, সবার আগে হইলো আপনার প্রতিহিংসার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি একটা রং কাজ করছেন, এইটা যেন পুনরায় আমি না করি, আমি এটার বিপরীত কিছু করে আপনাকে দেখাবো, মানুষ এই আস্থার একটা ঘটনাটা জায়গায় আমি কি তৈরি করবো। মানে একটু ইয়াতে চলে যায়, এটা কি এটার জন্য অনেকটা মানে এই পরিস্থিতি যে অমুক অমুক মাস্টার মাইন্ড, অমুক অমুক এটা, অমুক অমুক এটা, এই ঘটনাটা যখন হয়েছে তখন মানে অনেকের ধরনের মানে এগুলা ডাইভার্ট হয়ে গেল। এটা এনামুল ভাই ভালো আইনের মানুষ, এনামুল ভাই ভালো বলতে পারবেন। আমি এনামুল ভাইয়ের উপরে ছেড়ে দিচ্ছি, আসলে উনি কথা বলেন খুব সুন্দর, গুছিয়ে গেছে, ওনার কথাটি ভালো লাগে, উনি আইনের মানুষ, ব্যাখ্যা সহ বলে। আমরা তো শুধু যে আমরা বলতে শেষ থাকি শুরু। করবো, অলরেডি প্রায় দুটার কাছাকাছি বেজে যাচ্ছে। এনামুল ভাই, ঠিক আছে। হ্যাঁ, যে মামুন ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন এখানে। আসলে এই বিগত 5ই আগস্টের যে আন্দোলনটা, এই আন্দোলনে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এখানে সমর্থন দিছে। ঠিক আমার কাছে ওই সময়ের ফিলিংসটা ছিল যে আমরা মানে 71 তো আমরা সরাসরি দেখি নাই, কিন্তু 71-এর যে ফিলিংসটা আমরা পরবর্তীতে জানতে পারছি, মানে ভৌগোলিক স্বাধীনতার সময়ে যে একটা ফিলিংস মানুষের মধ্যে কাজ করছে, আমার কাছে মনে হয়েছে সম্ভবত সেই ধরনেরই আর একটা ফিলিংস এই 5ই আগস্টে ঘটছে। এটা বাস্তব সত্য কথা। এত 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 বেশি সংখ্যক বা এত বেশি শ্রেণী পেশার মানুষ এখানে সমর্থন দিচ্ছে নিরঙ্কুশ ভাবে, কোনো মানে শর্তহীন ভাবে। কিন্তু এই 71-এ যেরকম আমরা আশাহত হয়েছি, এদেশের মানুষ যেভাবে আশাহত হয়েছে, কিছুদিনের মধ্যেই এই দেশ দেখা গেছে সঠিকভাবে
পরিচালনা করা করা হইতেছে না বা পরিচালনা করতে পারেন নাই আওয়ামী লীগের সরকার। ঠিক জি। তেমনি ঘটনাটা, ঠিক সেম ঘটনাটাই কিন্তু এখন এই ৫ তারিখের ঘটনার পরে আজকে ১ বছরের মধ্যে যা ঘটতেছে, দেখা গেল মানুষ চরমভাবে, মানুষ যে মানসিকভাবে কথায় বলে যে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। ঠিক আজকের বাংলাদেশের পরিস্থিতি, মানুষ অধিক সুখে একদম পাথর পাথর হয়ে, মানুষের মন মানসিকতা একদম পাথরের মতো হয়ে গেছে। মানুষের পাথর হইলে থেকে বলে চোখে কান্নাও আসে না। মানুষ মানে একদম বুবা শ্রেণীর হয়ে গেছে। আজকের মানুষ যেটা চিন্তাও করতে পারে নাই যে এত ব্যাপকভাবে চরমভাবে আশাহত হয়েছে মানুষ। এই ৫ তারিখের দেশের ঘটনা থেকে আজকে পর্যন্ত ১ বছর রাজনীতিতে বা ১৫ আক্রমণ ১৬ মাস। আর বিতর্কের জায়গা কমে গিয়ে কি ব্যক্তিগত আক্রমণের দিকে বেড়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটাই তো যে মানে এখানে পরিস্থিতিটা এরকম দাঁড়াইছে যে আপনার এই যে একদম মানে বলতে গেলে গৃহযুদ্ধের পরিস্থিতিটা, গৃহযুদ্ধই মনে হইতেছে যে গৃহযুদ্ধটা স্টার্টিং, মানে চলমান শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ। এরকম একটা পরিস্থিতি, মানে মানে একেবারেই বিশৃঙ্খল অবস্থায়। কারো কথা কেউ শুনতেছে না। কেউ কার মানে কোনো কিছু নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলের নেতারাও তাদের কর্মী বাহিনীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। নিয়ন্ত্রণ কোনো করতে দলই নিয়ে পারতেছে। সরকার, হ্যাঁ, কেউ কোনো বাহিনী কেউর কাছে কারো কথা কেউ শুনতেছে না। ট্রাফিক জ্যামে দাঁড়াইলে আপনি দেখতে পারেন ট্রাফিকের কথা কেউ সিগন্যাল কেউ মানতেছে না। যে যার মতো করে চলতেছে যাইতেছে। এক 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 একদিকে একজন এক গ্রুপ মানে মানে একটা লাইন যদি মানে আর ২ টা লাইন মানতেছে না। মানে চলতেই আছে। পরিস্থিতি মানে একেবারে আমার কাছে মনে হইতেছে যে মানে আমরা খুবই মানে একদম খারাপের দিকে মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছছি এবং একদম চূড়ান্ত পর্যায়ে আরো ব্যাপক খারাপ হয়ে যাবে। কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে। এক এক কথায় উত্তর ভাই, এক কথায় উত্তর দিবেন। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দ্রুত উন্নতি, গভীর সংকট, নাকি অনিবার্য পরিবর্তন? আপাতত মনে হইতেছে গভীর সংকটের দিকে যেতেছে। জি, আমরা শেষ করব অলরেডি। আপনার ১ ঘন্টার উপরে, প্রায় ২ ঘন্টার কাছাকাছি সময়, ১.৫ ঘন্টা, সরি, ২টা বেজে যাচ্ছে। আর আমরা কথা দীর্ঘায়িত করব না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলেন। আমি আর আমরা দর্শক বলবো যারা এটাই বলবো। আছেন জানেন যে আমাদের এটা, আমরা এমএস মেগাওয়্যার নেট হাউস, যারা জিআই তার নেট, জিআই তার নেট, পিভিসি নেট, প্লাস্টিক নেট, কাঁটা তার তৈরি করে সারা বাংলাদেশেই পণ্য ডেলিভারি করে থাকে। তা আপনার যদি জিআই তার নেট সম্পর্কে বিস্তারিত জানার বোঝার দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কথা বলে আপনার প্রয়োজনীয় পণ্যটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। সবাই ধন্যবাদ মামুন ভাই, এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন বা শুনছেন বা যুক্ত ছিলেন বা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, এই অসাধারণ জনগণের কাছে একটি শক্তি আছে, সেটা অসাধারণ। এই যে ভোট, এই জনগণের কাছে যে ভোটটা, এটা অসাধারণ এবং এইটার একমাত্র অধিকার জনগণ। সেই কারণে আমি জনগণকে অসাধারণ জনগণ বলতে চাই, এবং আপনাদের এই অসাধারণ জনগণ আপনাদের বিবেককে জাগ্রত করুন, এবং সুচিন্তিত বিবেকের সুচিন্তিত মতামত আপনারা প্রদান করুন। আপনারা এই কাজটাকে বা আপনার এই ভোটটাকে অবহেলা করবেন না। আপনারা সেটাকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করুন। অল্প টাকায় বা অল্প কিছুতে আপনারা সেটাকে বিক্রি করবেন নষ্ট না করবেন না। বা অপাত্রে দান করবেন না। আপনারা বিবেককে জাগ্রত করুন, এই আমার অনুরোধ, এবং আমরা সবার কাছে দোয়া চাই, আন্তরিক সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত। জি, ধন্যবাদ আসসালামু মামুন। আলাইকুম প্রিয় দর্শক। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণবন্ত আলোচনা আমরা দেখলাম। রাজনীতি কোন দিকে যাচ্ছে? রাজনীতি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি আমাদের জীবন, নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যতের সঙ্গে গভীরতম সংযোগে আবদ্ধ। দেশ কোন পথে এগিয়ে যাবে তা নির্ভর করে নেতৃত্বের দূরদর্শিতা, আমাদের দায়িত্বশীলতা
এবং দায়িত্বশীল আচরণে ও মত প্রকাশের স্বাধীনতার সঠিক ব্যবহারের উপর। আসুন আমরা বিভাজন ও ব্যক্তিগত আক্রমণ ভুলে গিয়ে যুক্তি, বিবেক এবং পারপার্শ্বিক সম্মানকে সামনে রেখে বাংলাদেশের জন্য একটি সুন্দর পথ খুঁজি। মনে রাখবেন, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। পরবর্তীতে নতুন একটি পর্বে আবারও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের প্রয়োজনীয় জিনিসের প্রতি সচেতন থাকবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমাদের লাইভটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।